চলো তো আমরা শুরু করছি ক্লাস। তো দেখো আজকে আমাদের এসএলএসটি 9-10 সিলেবাস শেষ হয়ে যাবে, তাই না? অলরেডি আমাদের জুলজি এবং বটানি শেষ হয়ে গেছে, আজকে ফিজিওলজি 3টে অধ্যায় বাকি আছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ যে 3টে যে চ্যাপ্টার রয়েছে, একটা দেখতে পাচ্ছ স্কিন অ্যান্ড রেগুলেশন অফ বডি টেম্পারেচার ফিজিওলজি থেকে, আর একটা এন্ডোক্রাইন সিস্টেমে, আর একটা রিপ্রোডাক্টিভ ফিজিওলজি। ঠিক আছে, তো আজকে আমরা মোটামুটি ভাবে এসএলএসটি 9-10 সিলেবাসটাকে আমরা অফিসিয়ালি শেষ করছি। এবার তোমরা বলবে তাহলে পরের ক্লাস থেকে কি হবে? না, এসএলএসটি 9-10 পরের ক্লাসে তোমাদেরকে বলে রাখছি আমরা বোটানি, প্রথমে বোটানি, ঠিক আছে, বোটানি থেকে তোমাদের ম্যারাথন ক্লাস হবে, ম্যারাথন ক্লাস। ঠিক আছে, শুধুমাত্র কোশ্চেন অ্যান্সার চলবে। ঠিক আছে, মানে এই যে বোটানি বলতে এসএলএসটি 9-10 ম্যারাথন ক্লাসটা শুরু হয়। ওকে, তারপরে এটা হয়ে যাওয়ার পরে পরের বোটানি ক্লাস, মানে পরের হচ্ছে কি এসএলএসটি ক্লাসে আমাদের জুলজি থেকে যেটা বাকি আছে, জুলজি থেকে যে চ্যাপ্টারগুলো বাকি আছে তার ম্যারাথন ক্লাস হবে। আবার তার এটা হয়ে যাওয়ার পরে আবার ফিজিওলজি থেকে ম্যারাথন ক্লাস হবে। দেন যদি আমাদের পরে আবার যে ক্লাস পাবো সেখানে আমরা ওভারঅল বোটানি, জুলজি, ফিজিওলজি থেকে চলবো। ঠিক আছে, তাহলে আমি আজকে রুটিন করে দিলাম, তোমরা সবাই বুঝতে পারলে আজকে আমরা রুটিন করে দিলাম। ঠিক আছে, ওকে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ 11-12 ব্যাপারটা আমি কালকে বলবো। ঠিক আছে, 11-12 হচ্ছে আমি কালকে বলবো। ঠিক আছে, ওকে, দেখো তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু 11-12 তোমাদের পরীক্ষা আছে কবে? 14 তারিখ, না দেরি আছে 14 তারিখ, যেহেতু 11-12 পরীক্ষা দেরি আছে 14 তারিখে, তো সেটা আমরা আলাদা করে যেভাবে চলছে সেরকম চলবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছ যে এসএলএসটি থেকে না শুধু সাঁতরা নয়, তো প্রতি সাঁতরা মানে আমার কাছে যা যা বই আছে সার্বিকভাবে তোমাদের বোটানি ক্লাসে সমস্ত কিছু থাকে। কি বলছি বুঝতে পেরেছো? শুধু সাঁতরা নয়, মানে যে কোনো একটা বই নয়, যতগুলো হচ্ছে কি আমার কাছে অ্যাভেলেবেল আছে এমসিকিউ, ঠিক আছে, সবগুলো থেকে মিশিয়ে হবে। বোঝাতে পারলাম? যাই হোক, তাহলে তোমরা বুঝতে পেরে গেছো আমরা কিভাবে চলবো। ঠিক আছে, চলো তো আমরা তাহলে এবার আমরা শুরু করে দিচ্ছি। ঠিক আছে, এবার আমরা শুরু করে দিচ্ছি। তো দেখো 3টে চ্যাপ্টার আছে, স্কিন অ্যান্ড রেগুলেশন অফ বডি টেম্পারেচার ফিজিওলজি থেকে এন্ডোক্রাইন সিস্টেম, আর একটা ফিজিওলজি থেকে রিপ্রোডাক্টিভ ফিজিওলজি। যা যা পড়ানো হবে সব পিডিএফ দেওয়া হবে, তাই না? আজ পর্যন্ত আমি যা পড়িয়েছি তোমাদের কি পিডিএফ দিইনি? আমি যা যা পড়ানো হবে সবই কিন্তু তোমাদেরকে পিডিএফ দেওয়া হবে, ওই বিষয়ে তোমাদেরকে চিন্তা করতে হবে। ঠিক আছে, চল, ক্লাসের টাইমটা শুরু যেরকম হয় সেরকমই হবে, তোমাদের ক্লাসের টাইম যেমন তেমন। ঠিক আছে, 9:30 থেকেই শুরু হবে। ওকে, চলো তো আমরা এবার শুরু করছি। দেখো এবারে তোমরা কনসেন্ট্রেট করো। ঠিক আছে, এবার তোমরা কনসেন্ট্রেট করো। দেখো আমরা প্রথম শুরু করছি স্কিন অ্যান্ড রেগুলেশন অফ বডি টেম্পারেচার। তো দেখো আমাদের স্কিনের যদি আমরা স্ট্রাকচার দেখি, স্ট্রাকচার অফ স্কিন, ঠিক আছে, স্ট্রাকচার অফ স্কিন, ত্বকের যদি আমরা গঠন দেখি, ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পাবো? না, ত্বক 3টি প্রধান স্তর দ্বারা গঠিত হয়। একটা দেখো এপিডার্মিস, একটা ডার্মিস, একটা হচ্ছে তোমার হাইপোডার্মিস। ঠিক আছে, তাহলে কি বললাম? এপিডার্মিস, ডার্মিস এবং হাইপোডার্মিস। তাহলে বুঝতেই পারছো আমরা একদম বাইরে থেকে ভেতরের দিকে বললাম, অর্থাৎ বাইরে থাকবে কে? এই এপিডার্মিস থাকবে, ঠিক আছে, যেটা ক্যারাটিনাইজড কোষ দ্বারা গঠিত হয় এবং দেহকে দেখো বাইরের ক্ষতিকারক পদার্থ এবং জীবাণুর হাত থেকে রক্ষা করে। ঠিক আছে, তাহলে সবচেয়ে বাইরে কে থাকছে? না, এপিডার্মিস, যেটা ক্যারাটিনাইজড সেল দ্বারা গঠিত হয়, যেটা বাইরের হচ্ছে কি তোমার পরিবেশ থেকে আমাদের শরীরকে রক্ষা করছে। মাঝখানে দেখতে পাচ্ছ ডার্মিস, তাই না? মাঝখানে থাকছে কি? ডার্মিস। এটা হচ্ছে বলছে এতে সংযোগ টিস্যু, মানে কানেকটিভ টিস্যু, রক্তনালী, স্নায়ু, ঘাম গ্রন্থি, তৈলগ্রন্থি, লোমকূপ,
এইগুলো সমস্ত কিছু থাকে। ঠিক আছে, তাহলে আমাদের ডার্মিস স্তরে কি কি থাকছে তোমরা দেখতে পাচ্ছ, কানেকটিভ টিস্যু থাকছে, ব্লাড ভেসেল থাকছে, ঠিক আছে, নার্ভ থাকছে, সুইট গ্ল্যান্ড থাকছে, অয়েল গ্ল্যান্ড থাকছে, এবং হচ্ছে কি আমাদের নলকূপ থাকছে। ঠিক আছে, অর্থাৎ লোমকূপ মানে নলকূপ লোমকূপ মানে হচ্ছে কি আমাদের যে হেয়ার, যে তোমরা জানো আমাদের স্কিনের উপরে হেয়ারি স্কিন আমাদের হয়, তো হেয়ারের যে বেস যেটা সেটা হচ্ছে থাকবে কোথায়, এই ডার্মিসে থাকছে। আচ্ছা, এবার তোমরা দেখতে পাচ্ছ যে যেটা হাইপোডার্মিস সেটাকে আমরা সাবকিউটেনিয়াস টিস্যু বলে থাকি। যেটা হাইপোডার্মিস তাকে আমরা সাবকিউটেনিয়াস টিস্যু আমরা বলে থাকি। এবারে সবচেয়ে ভেতরের স্তর, এখানে কি থাকবে, তাহলে লিপিড থাকছে এবং এডিপোস টিস্যু দ্বারা গঠিত হয়। তো যেহেতু এডিপোস টিস্যু এবং লিপিড থাকে, তো এই জন্য আমরা দেখতে পাই কি না, এখানে উত্তাপ সংরক্ষণ করে, মানে তাপমাত্রা সংরক্ষণ করে, এবং দেখো শোষণ হিসাবে কাজ করে, মানে শোক শোষণ হিসাবে কাজ করে। ঠিক আছে, মানে টেম্পারেচারটা এখানে হচ্ছে কি তোমার কনজার্ভ করতে সাহায্য করে, যেহেতু এখানে এডিপোস টিস্যু এবং লিপিড লেয়ার থাকে। ঠিক আছে, তাহলে আমরা এই তিনটি লেয়ারের সমন্বয়ে আমাদের স্কিনের স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে এপিডার্মিস, ডার্মিস এবং হাইপোডার্মিস। ঠিক আছে, দেখো তাহলে এই তিনটি লেয়ার নিয়ে আমাদের হচ্ছে স্কিনের মরফোলজি আমরা দেখতে পাই। এবার বলছে দেখো, এবার যেটা বলছে যে কাজ কি, তাহলে অলরেডি আমরা গঠনের মাধ্যমেই বুঝে গেছি যে কি কাজ করে। প্রথম দেখো রক্ষাকারী কাজ, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, সংবেদনশীল কাজ করছে, তাই না। তারপর হচ্ছে দেখো, যেহেতু হচ্ছে কি তোমার ইউরিক অ্যাসিড, তাই না, কিছুটা পরিমাণ ঘামের মাধ্যমে রিলিজ হয়, তো তারপর হচ্ছে ভিটামিন ডি সংশ্লেষে সাহায্য করে, তাই না। তোমরা জানো যে সূর্যের আলোকে কোলেস্টেরল থেকে ভিটামিন ডি তৈরি হয়ে যায় আমাদের, তাই না, সূর্যালোকের উপস্থিতিতে। তো এই কাজগুলো আমাদের স্কিন ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কিন্তু করছে। ঠিক আছে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কিন্তু করে। চলো এবার দেখো, এবার হচ্ছে কি আমাদের ঘাম নিঃসরণ এবং তার প্রকারভেদ। ঠিক আছে, আমরা কি পড়বো এবারে, দেখো আমাদের ঘাম যে নিঃসরণ হয়, কিছু ঘামটাকে আমরা দেখতে পাই না, আবার কিছুটা হচ্ছে তোমার দৃশ্যমান। অর্থাৎ আমরা এই জন্য বলি ইনসেন্সিবল পার্সপিরেশন আর সেন্সিবল পার্সপিরেশন, মানে যে ঘাম নিঃসরণটাকে আমরা কি বলি, পার্সপিরেশন। ঠিক আছে, তাহলে এটা দুভাবে হয়। আমরা 1.0তেও আমরা ইন ডিটেলসে পড়েছিলাম, আমি এখানে খুব সংক্ষেপে বলছি। দেখো তাহলে ইনসেন্সিবল পার্সপিরেশন মানে কি না, যে ঘাম নিঃসরণ হচ্ছে কি তোমার অদৃশ্য ঘাম, মানে সবসময় ঘটে, এটা আমরা বুঝতে পারি না, ধীরে ধীরে জলীয় বাষ্প ত্বকের মাধ্যমে বেরিয়ে যায়, কোনো দৃশ্যমান আর্দ্রতা থাকে না বলে আমরা বুঝতে পারি না। ঠিক আছে, তাহলে যেটা সবসময় ঘটছে, অদৃশ্যভাবে ঘটছে, ঠিক আছে, আমাদের জলীয় বাষ্প ত্বকের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে। আর যেটা হচ্ছে কি সেন্সিবল পার্সপিরেশন, সেটা আমরা দেখতে পাই। অর্থাৎ গরমে বা শরীর চর্চায় দেখবে, যদি প্রচুর গরম পড়ে বা যখন আমরা দেখবে প্রচুর শরীর চর্চা করছি, বা দেখবে দৌড়ালে বা তোমরা দেখবে এক্সারসাইজ করলে, তখন আমরা এই সেন্সিবল পার্সপিরেশন দেখতে পাই। সুইট গ্ল্যান্ড বা ঘাম গ্রন্থি সক্রিয় হয়ে প্রচুর পরিমাণে লবণ, জল, ইউরিয়া এগুলো নিঃসৃত হয়ে যায়। আর ঘাম হচ্ছে দেখো বাষ্পীভবনের মাধ্যমে ত্বকটাকে ঠান্ডা রাখে। চলো এবার দেখো ঘাম নিঃসরণের নিয়ন্ত্রণ কিভাবে হয়। এই যে ঘামটা নিঃসরণ হচ্ছে, এটা কিভাবে আমাদেরকে মানে কন্ট্রোল হচ্ছে কিভাবে, বা রেগুলেট হচ্ছে কিভাবে। তো দেখো দুটো মাধ্যম রয়েছে, একটা দেখতে পাচ্ছ স্নায়বিক নিয়ন্ত্রণ, একটা তাপ নিয়ন্ত্রণ কেন্দ্র। একটা স্নায়বিক কেন্দ্র আর একটা তাপ নিয়ন্ত্রণ কেন্দ্র। ঠিক আছে, দেখো প্রথমে যেটা বলছে যে স্নায়বিক নিয়ন্ত্রণ, তারপর আমরা তাপ নিয়ন্ত্রণ কেন্দ্র আমরা দেখব। দেখো স্নায়বিক নিয়ন্ত্রণ যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে সিম্প্যাথেটিক যে তোমার হচ্ছে কি ফাইবার্স, তারা কি করছে দেখো অ্যাসিটাইল কোলিন নিঃসরণ করে ঘাম গ্রন্থিকে উদ্দীপিত করে। ঠিক আছে, তাহলে স্নায়বিক নিয়ন্ত্রণ বলতে পারছো যে তোমরা মনে রাখবে সিম্প্যাথেটিক ফাইবার অ্যাসিটাইল কোলিন রিলিজের মাধ্যমে আমাদের ঘাম গ্রন্থিকে উদ্দীপিত করে, তো ঘাম নিঃসরণ থেকে নিয়ন্ত্রণ করে। আচ্ছা, নেক্সট দেখো তাপ নিয়ন্ত্রক কেন্দ্র, যেটা আমাদের হাইপোথ্যালামাস। ঠিক আছে, শরীরের তাপমাত্রা বেড়ে গেলে পোস্টেরিয়ার হাইপোথ্যালামাস ঘাম উৎপাদন বাড়ায়। ঠিক আছে, তাহলে আমাদের যখন শরীরের তাপমাত্রা বেড়ে যায়, ঠিক আছে, তখন কি হয়, আমাদের পোস্টেরিয়ার যে হাইপোথ্যালামাস, তোমরা নিশ্চয়ই পড়েছো, আমরা বহুভাবে পড়েছি, তাপমাত্রা নিয়ন্ত্রণের সঙ্গে আমাদের হাইপোথ্যালামাস হচ্ছে কি রেগুলেট করে। তো সেক্ষেত্রে দেখো সেই পোস্টেরিয়ার হাইপোথ্যালামাস কি করছে না, ঘাম উৎপাদনটাকে বাড়িয়ে দেয়। কখন না, যখন আমাদের শরীরের তাপমাত্রা বেড়ে যায়, তাই না। তাহলে দেখো দুভাবে নিয়ন্ত্রণ হচ্ছে, একটা সিম্প্যাথেটিক নার্ভ, আর একটা দেখতে পাচ্ছ যে তোমার হচ্ছে কি হাইপোথ্যালামাস। চলো এবার দেখো দেহ তাপমাত্রা নিয়ন্ত্রণ। দেখো আমরা যেহেতু হচ্ছে হোমিওথেরাপি, তাই না, আমরা হোমিওথেরাপি,
উই ক্যান মেনটেন আওয়ার বডি টেম্পারেচার। ওকে, আমরা আমাদের বডি টেম্পারেচারটাকে মেনটেন করে রাখতে পারি। তো সেক্ষেত্রে এই যে আমাদের গড় তাপমাত্রা সেটা কত 37 ডিগ্রি সেন্টিগ্রেড, বা তোমরা দেখতে পাচ্ছ যে তোমার হচ্ছে কি 98.6 ডিগ্রি ফারেনহাইট, তাই না? তো এটা হচ্ছে কি তোমার গড় মান। দেখবে কারো কারো হয়তো এই মান থেকে নর্মালি বেশি থাকে, আবার কারো কারো ক্ষেত্রে নর্মালি এর থেকে কম থাকে, তার নর্মাল ভ্যালু। কিন্তু সেটা ভয় পাওয়ার কিছু কারণ নেই, কারণ দেখবে এটা আমরা গড় মানটা বলছি, ওটা হয়তো তার সাপেক্ষে তার স্বাভাবিক হতে পারে। তো যাই হোক, তাহলে এটা হচ্ছে কি তোমরা বললাম কি এটা হচ্ছে নর্মাল আমরা বডি টেম্পারেচার দেখতে পাই। এবারে এই বডি টেম্পারেচার দেখো নিয়ন্ত্রণ প্রক্রিয়া কিভাবে নিয়ন্ত্রিত হয়। তো দেখো দুটো জিনিস বলবো, একটা হচ্ছে দেখো কিভাবে আমরা উষ্ণ পরিবেশে নিজেকে মানিয়ে নিই, আর কিভাবে আমরা শীতল পরিবেশে অর্থাৎ কোল্ড কন্ডিশনে আমরা কিভাবে নিজেকে মানে টেম্পারেচারটাকে মেনটেন করি, আর আমরা হট কন্ডিশনে থাকলে সেটাকে কিভাবে আমরা মেনটেন করি। দুটো জিনিস মনে রাখতে হবে, আর বেশি কিছু মনে রাখার দরকার নেই। দেখো তাহলে এখানে যদি আমরা হট কন্ডিশনে থাকি তাহলে আমরা কি করি না, আমরা হচ্ছে কি দেখো রক্তনালী প্রসারণ করি, যেটাকে আমরা বলি কি ভেসোডাইলেশনস, তাই না? ভেসোডাইলেশন মানে গরমে থাকলে আমাদের রক্তনালীগুলো প্রসারিত হয়ে যাবে, তাহলে ভেসোডাইলেশন হয়ে যাবে। তখন কি হয় না, ত্বকে বেশি রক্ত প্রবাহিত হবে, তাই না? বেশি রক্ত প্রবাহিত হবে। এবারে দেখো তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে তাপ হচ্ছে কি দেখো, তাপ হচ্ছে কি হয় না, তাপ হচ্ছে কি বেরিয়ে যায়। নেক্সট কি হয় দেখো, ঘাম বৃদ্ধি পায় এবং বাষ্পীভবনের মাধ্যমে শরীর ঠান্ডা। তাহলে দেখো, তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখো একটা দেখো হচ্ছে কি তোমার বলছে যে রক্তনালীগুলো প্রসারিত হয় অর্থাৎ ভ্যাসোডাইলেশন ঘটে, আর কি হয় না ঘাম গ্রন্থি হচ্ছে কি তোমার ঘাম বৃদ্ধি পায় অর্থাৎ বাষ্পীভবনের মাধ্যমে শরীর ঠান্ডা হয়ে যায়। ঠিক আছে, চলো এবারে শীতল পরিবেশে থাকলে কি হবে না, শীতল মানে কোল্ড কন্ডিশনে থাকলে তাহলে উল্টোটা হবে, এখানে ভ্যাসোডাইলেশন হয়েছে, এখানে হচ্ছে ভ্যাসোকনস্ট্রিকশন হবে। তাহলে ভ্যাসোকনস্ট্রিকশন হবে, ত্বকে রক্ত প্রবাহ কমে যাবে, তাপ ক্ষতি কম হবে। আর এখানে তার সাথে দেখো এখানে ছিল ঘাম বৃদ্ধি করা, আর এখানে সিভিং হয়, তাই না? তোমাদেরকে আমি পড়ানোর সময় মনে আছে বলে জিজ্ঞাসা করেছিলাম যে শীতকালে কেউ কেঁপেছো, তোমরা বলেছিলে হ্যাঁ। তাহলে এই যে কেঁপে উঠি আমরা না শীতে, তাহলে এই যে কম্পনটা হয় সেটাকে বলা হচ্ছে কি সিভিং। তো সিভেরিং এর ক্ষেত্রে কি হয় না, পেশির দ্রুত সংকোচন ঘটে, ফলে তাপ উৎপাদনটা বেড়ে যায় এবং সাবকিউটেনিয়াস চর্বি উত্তাপ ধরে রাখে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কি করি, কোল্ড কন্ডিশনে আমরা আমাদের নর্মাল যে বডি টেম্পারেচারটাকে আমরা মেনটেন করি। চলো তোমরা কি বলছো, কে কি বলছে? একদম তোমার হচ্ছে কি নীলকমল দাস মহাপাত্র একদম ঠিক বলেছে যে কোল্ডের কোল্ডের ক্ষেত্রে কনস্ট্রিকশন, হ্যাঁ ভ্যাসো কনস্ট্রিকশন একদম একদম শর্ট ট্রিক্স বলেছে যে কিভাবে মনে রাখবে কোল্ডের ক্ষেত্রে কোল্ডের সি আর কনস্ট্রিকশনের সি, তাই না? এই জন্য সে সিসি বলে দিয়েছে। চলো এবারে কতটা তোমরা বুঝতে পারলে এই টপিকটা, চলো আমরা তাহলে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করে নিই। চলো ফার্স্ট কোশ্চেন বলছে, হুইচ লেয়ার অফ দ্য স্কিন ইজ প্রাইমারিলি রেসপন্সিবল ফর থার্মোরেগুলেশন থ্রু সুইট সিগ্রেশনস, অর্থাৎ ত্বকের কোন স্তর প্রধানত ঘাম নিঃসরণের মাধ্যমে দেহতাপ নিয়ন্ত্রণের জন্য দায়ী। তাহলে তোমরা দেখলে যে ঘর্মগ্রন্থি কোথায় থাকে, ডার্মিসে, তাহলে ডার্মিস যারা যারা তোমরা বলছো তাদেরই উত্তর হয়ে যাবে, তাই না? যারা যারা ডার্মিস বলছে সঠিক উত্তর তাহলে ডার্মিসই হয়ে যাবে, অপশন বি। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে, ডার্মিস হয়ে যাবে। চলো কোশ্চেন নাম্বার 2 বলছে, ইনসেন্সিবল পারস্পিরেশন মেনলি অকার্স থ্রু ডেস, অর্থাৎ বলছে দেখো যে আমাদের যে ইনসেন্সিবল পারস্পিরেশন অনলি অকার্স থ্রু ডেস, বলছে সুইট গ্ল্যান্ড, সিবেসিয়াস গ্ল্যান্ড, স্কিন সারফেস অ্যান্ড লাংস, নাকি কিডনি। তাহলে জলীয় বাষ্প আকারে বেরিয়ে যায়, তাহলে সেটা আমরা কোথায় দেখতে পাবো? চলো সবাই বলো, 192 জন ক্লাস করছো, 192 জন উত্তর বলবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমার দাবি, 192 জন ক্লাস করছে, 192 জনই উত্তর বলবে। তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন সি এরটা, অপশন সি, তাই না? চলো কোশ্চেন নাম্বার 3, হুইচ অটোনমিক নার্ভাস সিস্টেম ডিভিশন রেগুলেটস সুইট গ্ল্যান্ড অ্যাক্টিভিটি, হুইচ অটোনমিক নার্ভাস সিস্টেম ডিভিশন রেগুলেটস সুইট গ্ল্যান্ড অ্যাক্টিভিটি।
দেখো তাহলে আমরা একটু আগেই বললাম, তাই না? তাহলে কি হবে? সিম্প্যাথেটিক, তাই না? সিম্প্যাথেটিক, বা তোমরা দেখতে পেলে যে কোলিনার্জিক ফাইবার্স, তাই না? কোলিনার্জিক ফাইবার্স সিম্প্যাথেটিক, অপশন হচ্ছে বি, তাই তো? শুধু জগনদনা রয় শুধু বলেছে যে এ, বাকিরা সবাই বলেছে বি, তাই না? চলো কোশ্চেন নাম্বার 4। এবার দেখো কোশ্চেন নাম্বার 4 বলছে সেন্সিবল পার্সপিরেশন অকার্স হোয়েন, বলছে যে সেন্সিবল পার্সপিরেশন কোন অবস্থায় ঘটে? নর্মাল ইভাপোরেশন, বডি টেম্পারেচার রাইজেস অ্যাবাভ দ্য সেট পয়েন্ট, কোল্ড এক্সপোজার, নাকি রেস্টিং কন্ডিশন, বিশ্রামে। আচ্ছা আমি হয়তো ইংলিশে কোশ্চেন পড়ছি, যারা আমি জানি যারা বাংলায় তোমরা পড়তে অভ্যস্ত, তোমরা কি করবে, এটাকে বাংলায় পড়বে, ঠিক আছে? বাংলা এখানে লেখা আছে, আশা করি বাংলা লেখাগুলো পড়তে পারছো তোমরা, তাই না? যারা তোমরা বাংলাতে রয়েছো, তাই তো, তারা নিশ্চয়ই পড়তে পারছো তোমরা সবাই। তাহলে কি হবে? এটা অপশন বি এরটা হবে, এটা অপশন হবে বি এরটা, ঠিক আছে? চলো কোশ্চেন, চলো চলো কোশ্চেন নাম্বার 5। হুইচ ব্রেন রিজিয়ন অ্যাক্টস এজ দ্য থার্মোস্টেট অফ বডি টেম্পারেচার রেগুলেশনস, বলছে দেহতাপ নিয়ন্ত্রণের থার্মোস্টেট হিসাবে কোন মস্তিষ্কের অংশ কাজ করে? মেডুলা অবলঙ্গাটা, হাইপোথ্যালামাস, সেরিবেলাম, পিটুইটারি গ্ল্যান্ড। চলো চলো বলো, সবাই বলো, দলে দলে সবাই বলো, তাই না? সবাই কিন্তু বলবে, ঠিক আছে? একদম একদম, তাহলে কি হবে? এটা হাইপোথ্যালামাস। চলো কোশ্চেন নাম্বার 6। সিভেরিং থার্মোজেনেসিস হেল্পস ইন ড্যাশ, সিভেরিং থার্মোজেনেসিস সাহায্য করে ড্যাশ, হিট প্রোডাকশন, হিট লস, সুইট সিক্রেশন, সুইট ব্যালেন্স। তাহলে বাংলার মানেগুলো ব্র্যাকেটে লেখা আছে বাসে, ঠিক আছে? যারা বাংলাতে রয়েছে তোমরা একটু পড়ে নাও, কারণ বুঝতেই পারছো যদি বাংলা ইংরেজি দুটো একসাথে আমি বলি অনেকটা টাইম নষ্ট হয়ে যাবে, তো তোমরা পড়ে নাও। হ্যাঁ, পড়াশোনা হচ্ছে তো তাহলে নাকি? অ্যান্সার পাচ্ছ মানে আমি ধরে নিচ্ছি তোমরা পড়াশোনা করছো, তাই তো? পড়াশোনা করছো। স্যার এক্সামে দুটো ল্যাঙ্গুয়েজ থাকবে তো? হ্যাঁ, এক্সামে দুটো ল্যাঙ্গুয়েজই থাকবে, বাম দিকে থাকবে বেঙ্গলি, ডান দিকে থাকবে ইংলিশ, ঠিক আছে? বাম দিকে থাকবে বেঙ্গলি, ডান দিকে থাকবে ইংলিশ। সুমিতা বলছে হ্যাঁ স্যার পড়ছি, খুব টেনশন হচ্ছে। টেনশন হওয়াটা স্বাভাবিক ব্যাপার, দীর্ঘ 8 বছর 9 বছর ধরে কোনো পরীক্ষা হয়নি, এই পরীক্ষা হচ্ছে, তা আবার অনেক আইনি জটিলতা, তাই না? তো সেক্ষেত্রে ভয় হওয়াটা স্বাভাবিক, তাই না? ভয় হওয়াটা স্বাভাবিক। তিথি বলছে পড়ছি কিন্তু সব ভুলেই যাচ্ছে, গুলিয়ে যাচ্ছে। আচ্ছা তিথি, তুমি হচ্ছে কি একটু মাইন্ড কনসেন্ট্রেশন করো, সকালে উঠে, সকালে আর সন্ধ্যার সময় একটু একটু কনসেন্ট্রেট করো, ঠিক আছে? মমিতা বলছে যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ না থাকলে খুব প্রবলেম হবে, দুটো ল্যাঙ্গুয়েজই থাকবে, বাংলা ইংরেজি দুটোই থাকবে, বাম দিকে থাকবে বাংলা, ডান দিকে থাকবে ইংলিশ, ঠিক আছে? শঙ্খদেব শর্মা বলছে যে নেগেটিভ মার্কিং কি থাকবে? হ্যাঁ নেগেটিভ মার্কিং থাকবে, একটা ভুল করলে 5 নাম্বার মাইনাস, একটা ভুল করলে 5 নাম্বার মাইনাস। তারপরে কে কি বলছে? বলছে যে অফিস ছুটি নিয়ে নিয়েছি, খুব সুন্দর করেছে, খুব ভালো করেছে। ছুটি নিয়ে ঘরে আবার ঘুম দাও না বা মোবাইল হচ্ছে কি চালাও না, ঠিক আছে? পড়াশোনা করো। বটানি ফ্যামিলি ক্যারেক্টার বেশ কনফিউজড লাগছে, ঠিক আছে? আমি পরে তোমাকে যেগুলো, আমি তো সাজেস্টিভ ক্লাস করাবো আবার, তাই না? আমি ম্যারাথন হয়ে যাক, তারপরে হচ্ছে কি আমি সাজেশন করাবো, ঠিক আছে? মানে কোন জায়গাগুলোতে তুমি কিভাবে মনে রাখবে সেগুলো আমি ক্লাস দেবো, ঠিক আছে? তো সেখানে আমি বলে দেবো যে জায়গাগুলোতে তোমাদের কনফিউশন হয় তোমরা বলবে, আমি সেগুলোকে হচ্ছে কি এখানে বোর্ডে লিখে লিখে বলে দেবো, ঠিক আছে? প্রশ্ন মনে থাকছে না, চেষ্টা করছি। বটানি টার্মগুলো মনে থাকছে না, আচ্ছা। কলেজ ছুটি নিয়ে নিয়েছি 25 দিন, আচ্ছা। বটানি নিয়ে প্রবলেমস, অফিস কেন অফ নেই, এত চাপ, ম্যারাথন বটানি ক্লাস হবে না স্যার? আমি অলরেডি বলে নিয়েছি, তুমি ক্লাসটা শুনে নেবে, রিপিট রেকর্ডিং। স্যার ওই ফাঙ্গি এলগি এক্সাম্পলগুলো, আচ্ছা। বটানি কিছু কিছু প্রবলেম হচ্ছে, আচ্ছা। অ্যানিমেল ট্যাক্সোনমি,
সাঁতরা পাবলিকেশন ফ্যামিলিগুলো স্যার। স্যার আমাদের নেক্সট ম্যারাথন কবে হবে স্যার? আচ্ছা থিওরি মনে থাকবে না। তুমি এতক্ষণ কি করছিলে? তোমাদের প্রথম থেকে ক্লাস করতে বলি না, সবসময় বলি তোমাদের প্রথম থেকে ক্লাস করতে। আচ্ছা থিসিস এখন লেখা বন্ধ করে দিয়েছি। আচ্ছা স্যার বটানিতে মনে রাখতে প্রবলেম হচ্ছে, ফাঙ্গি এলগি প্রবলেম হচ্ছে, বটানি ফ্যামিলি থেকে একটু ডিসকাস করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি দেখো আমাকে একটা প্রসেসে এগোতে যাও, তাই না? ওই গ্রুপে আমি নেই স্যার। কোন গ্রুপ কথা বলছো? দেখো আমাকে একটু প্রসেসে এগোতে যাও, তাই না? আমি তো তোমাদের আজকে বললাম যে আজকে যেহেতু আমাদের 9-10 ক্লাস শেষ, নেক্সট বটানি মানে নেক্সট হচ্ছে কি এসএলএসটি 9-10 ক্লাসে আমরা বটানির ম্যারাথন করব, তারপর জুলজি ম্যারাথন করব, তারপর ফিজিওলজি ম্যারাথন করব, তাই না? তারপর হচ্ছে কি তোমার এই কেউ ইয়ে আছো, অ্যাডমিন আছো? অ্যাডমিন তোমাদের যে গ্রুপটা তোমরা করেছিলে সেটা একটু এখানে দিয়ে দাও না। অ্যাডমিন আছো? অ্যাডমিন যদি কেউ থাকো তাহলে সেই গ্রুপের লিঙ্কটা এখানে ক্লাসে দিয়ে দাও না চ্যাটে, তারা জয়েন করে যাবে। দেখো তাহলে আমরা আমরা হচ্ছে কি তাহলে কি বললাম যে ছবি করাবো, ঠিক আছে? ছবি করাবো, একটু ধৈর্য ধর, তাই না? একসঙ্গে বেশি খেলে কি হয় বলো দেখি? একদিনে যদি সব খাইয়ে দেওয়া হয় কি হয়? বদহজম হয়ে যায় না? তো সেই জন্য বলছি যেগুলো তোমাদেরকে যা যা করানো হচ্ছে স্টেপ বাই স্টেপ তোমরা হাঁটো। সিঁড়ির প্রত্যেকটা স্টেপে পা পা ফেলে হাঁটতে হবে, তাই না? তুমি যদি 1 তলা থেকে 10 তলাতে তুমি মানে ঝাঁপ দিয়ে দাও, মানে লাফ দিয়ে তুমি যাওয়ার চেষ্টা করো, তাহলে তোমার পা ফসকে তুমি পড়ে যাবে, তাই না? ঠিক আছে, দেখো এবার দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 6, চলো আমরা প্র্যাকটিস করি বাবা, ঠিক আছে? চলো একদম মানে স্টেপ বাই স্টেপ কিন্তু আমাদের যেতে হবে, স্টেপ বাই স্টেপ। আমি তো স্টেপ বাই স্টেপ নিয়ে যাচ্ছি, দেখো। তাহলে সিভারিং থার্মোজেনেসিস হেল্পস ইন হিট প্রোডাকশন, হিট লস, সুয়েট সিক্রেশন, ওয়াটার ব্যালেন্স। তাহলে কি হবে? হিট প্রোডাকশন, তাপ উৎপাদন, তাই না? তাপ উৎপাদন। চলো কোশ্চেন নাম্বার 7 বলছে দেখো, ভেসোডাইলেশন অফ দ্য কিউটেনিয়াস ব্লাড ভেসেলস ডিউরিং হিট এক্সপোজার রেজাল্টস ইন ডেস। তাপে সংস্পর্শকালে ত্বকের রক্তনালী প্রসারণ হলে কি ঘটে? হিট রিটেনশন। আবার বলছি দেখো, কোশ্চেন বলছে যে তাপে ভেসোডাইলেশন অফ দ্য কিউটেনিয়াস ব্লাড ভেসেলস ডিউরিং হিট এক্সপোজার, তাই না? হিট এক্সপোজারে আমাদের যেটা কিউটেনিয়াস ব্লাড ভেসেল যেটা ভেসোডাইলেশন ঘটে, রেজাল্ট কি হয়? তাপ ধরে রাখা, বিকিরণ ও সঞ্চালনের মাধ্যমে তাপ ক্ষয়, ঘাম বন্ধ, অক্সিজেন গ্রহণ বেড়ে যায়। তাহলে কি হবে? সবাই বলো, 207 জন ক্লাস করছো, 207 জনই উত্তর বলবে, ঠিক আছে? দেখো তাহলে ভেসোডাইলেশন বলেছে অফ দ্য কিউটেনিয়াস ব্লাড ভেসেলস ডিউরিং হিট এক্সপোজার, তাহলে ডাইলেশন হচ্ছে মানে গরম, তাহলে তাহলে কি হবে? হিট লস বাই দ্য রেডিয়েশন অ্যান্ড কনভেকশন, তাই না? অপশন হচ্ছে কি তোমার বিয়েরটা হবে, তাই না? বিকিরণ এবং সঞ্চালনের মাধ্যমে তাপ হয়ে যাবে। এই ধরনের কোশ্চেন কিন্তু আসবে, বা এই ধরনের কোশ্চেনও এসেছিল মনে হয় পিওয়াইকিউতে, এরকম টাইপসের। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু মনে রাখবে, সিরিয়াসলি পড়াশোনা করো, কোশ্চেনগুলোকে সেইভাবেই বানানো হয়েছে যাতে তোমাদের পরীক্ষায় আসে, ঠিক আছে? কোশ্চেনগুলোকে সেইভাবেই বানানো হয়েছে যাতে তোমাদের পরীক্ষায় আসে, ঠিক আছে? চলো কোশ্চেন নাম্বার 8, হুইচ হরমোন ইনক্রিজেস বেসাল মেটাবলিক রেট দেয়ার বাই এফেক্টিং হিট প্রোডাকশন? কোন হরমোন বেসাল মেটাবলিক রেট বাড়িয়ে তাপ উৎপাদনকে প্রভাব ফেলে? তাহলে এটা তোমরা বাচ্চারাই পারবে, তাই না? তাহলে তোমাদের ঘরে যারা বাচ্চা আছে তারাও পারবে। এটা হচ্ছে কি তোমার থাইরক্সিন, তাই না? তাদেরকে জিজ্ঞাসা করবে, তারাও বলে দেবে যে বিএমআর হচ্ছে কি রেগুলেট করছে থাইরক্সিন, তাই না? চলো কোশ্চেন নাম্বার 9, চলো কোশ্চেন নাম্বার 9 কি বলছে দেখো, বলছে দ্য কন্ডিশন অফ এলিভেটেড বডি টেম্পারেচার ডিউ টু ফেলিয়ার অফ থার্মোরেগুলেশন ইজ কল্ড। তাপ নিয়ন্ত্রণ ব্যর্থ হওয়ার কারণে দেহতাপ অস্বাভাবিকভাবে বেড়ে গেলে একে কি বলে? তাপ নিয়ন্ত্রণ ব্যর্থ হওয়ার কারণে দেহতাপ অস্বাভাবিকভাবে বেড়ে গেলে একে কি বলে? দেখো তাপ নিয়ন্ত্রণ ব্যর্থ হওয়ার কারণে দেহ তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেলে তাকে আমরা কি বলি? তাকে আমরা হিট স্ট্রোক বলি বাবা, হিট স্ট্রোক, নট ফিভার। তাকে আমরা হিট স্ট্রোক বলি, হিট স্ট্রোক, তাই না?
ফিভার কে বলছে বাবা? কে ফিভার বলছে? হিটস্ট্রোক নাম শুনোনি তোমরা? হিটস্ট্রোক দেখেছো? মানুষ মারা যায় কিন্তু হিটস্ট্রোকে। একদম শতদ্রুতা ঠিক বলেছে, যে হচ্ছে কি তোমার ইনফেকশন হলে আমাদের একদম, তাহলে এখানে কিন্তু অপশন তোমার বি এরটাই হবে। যারা অপশন বি বলেছো তোমরা বি বলেছো, ঠিক আছে, ঠিক বলেছো। চলো নেক্সট কোশ্চেনে আমরা যাই, আমরা পরের কোশ্চেনে আমরা যাই, ঠিক আছে। চলো তাহলে পরের কোশ্চেন কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 10, ব্রাউন এডিপোজ টিস্যু is specialized for days. Brown adipose tissue is specialized for days. Brown adipose tissue is specialized for days. চলো কি হবে? সবাই বলো, সবাই বলো। কিন্তু অপশন তো দু রকমের আসছে, এ বি করে। তোমরা তো সেই মানে দেশে ভোট দেওয়ার মতন আর কি, কেউ দিচ্ছে বামে কেউ দিচ্ছে ডানে, তাই না? এ বি করে উত্তর বলছো, কেউ দিচ্ছ বামে ভোট কেউ দিচ্ছ ডানে ভোট। দেখো তাহলে এখানে কোশ্চেনটা ভালো করে পড়ো। বলছে যে এডিপোজ টিস্যু, ব্রাউন এডিপোজ টিস্যু স্পেশালাইজড ফর, তাহলে ব্রাউন এডিপোজ টিস্যু কি করবে? এটা নন সিভিয়ারিং থার্মোজেনেসিস, তাই না? অপশন বি হবে, তাই না? ব্রাউন এডিপোজ টিস্যু এক প্রকারের চর্বি কলা যা শরীরের তাপ উৎপাদন করতে সাহায্য করে, বিশেষ করে ঠান্ডা পরিবেশ, তাই না? তো এটি হচ্ছে কি আমাদের হোয়াইট এডিপোজ টিস্যু থেকে ভিন্ন, যা মূলত শক্তি সঞ্চয় করে। আর এটা হচ্ছে কি আমাদের বিশেষ করে ঠান্ডা পরিবেশে ব্রাউন এডিপোজ টিস্যু কাজ করে, তাই না? অপশন বি যারা যারা বলছো তাদের ক্ষেত্রে ঠিক আছে। চলো এবার আমরা চলে আসবো আমাদের এন্ডোক্রাইন সিস্টেম, যেটা আমাদের চ্যাপ্টার নেক্সট চ্যাপ্টারে ছিল। আমরা প্রথমে থিওরি পড়ে নিই। তো দেখো ভালো করে, এখানে বলছে যে এন্ডোক্রাইন গ্ল্যান্ডস শরীরে হরমোন নিঃসরণ করে রক্তের মাধ্যমে বিভিন্ন অঙ্গে কাজ করে। তোমরা জানো যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড মূলত হচ্ছে কি দেখো, সরাসরি গ্ল্যান্ড থেকে ক্ষরিত হরমোন রক্তের মাধ্যমে বিভিন্ন অঙ্গে গিয়ে পৌঁছায়। এবারে আমাদের শরীরে যে গ্ল্যান্ডগুলো রয়েছে, সেই গ্ল্যান্ডগুলো কি কি না, দেখতে পাচ্ছ যে আমাদের পিটুইটারি গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড, অ্যাডিনাল গ্ল্যান্ড, প্যানক্রিয়াস গ্ল্যান্ড, পিনিয়াল গ্ল্যান্ড, হাইপোথ্যালামাস গ্ল্যান্ড, তাই না? এবার দেখো তাহলে এবার হচ্ছে প্রত্যেকটা গ্ল্যান্ড, ঠিক আছে, তোমরা বলবে আরো রয়েছে, হ্যাঁ আরো আছে। তো আপাতত এইগুলো মেজরগুলো আমি বললাম, তাই না? তো দেখো তাহলে এই প্রত্যেকটা গ্ল্যান্ডের হচ্ছে কি আমরা ফাংশন দেখবো, তারা কি সিক্রেশন করে। এবং আমি তোমাদের জন্য ইচ্ছা করে একটা টেবিল করে দিয়েছি। আমি জানি যেহেতু টাইম বেশি নেই, তো এই একটা টেবিল তৈরি করে দিয়েছি। দেখো প্রত্যেকটা হরমোনের উৎস কোথা থেকে, প্রত্যেকটা হরমোনের কাজ কি, এবং তাদের হচ্ছে দেখো ডিসঅর্ডার ইফ ডেফিসিয়েন্সি বা অ্যাক্সেস, ঠিক আছে? তাহলে মানে ডেফিসিয়েন্সির জন্য কি ডিসঅর্ডার হয় সেটার জন্য আমি করে দিয়েছি, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, তাই না? যাতে তোমাদের পড়তে সুবিধা হয় আমি সেই জন্য একটা টেবিলও করে দিয়েছি। ওকে, এক জায়গায় থাকলো, এক জায়গায় থাকলে তোমাদের পড়তে সুবিধা হয়, তাই না? পড়তে সুবিধা হয়। তো যাই হোক, তো আমরা এটা পড়ার আগে আগে দেখে নিই আমাদের থিওরিগুলো কি কি বলছে। তো নেক্সট আমরা দেখবো যে আমাদের যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে যে হরমোনগুলো সিক্রেশন হয়, ঠিক আছে, হরমোনগুলো সিক্রেশন হয়। তো সেই হরমোনগুলোর হচ্ছে কি যদি ক্লাসিফিকেশন আমরা করি, ঠিক আছে, তাহলে
কি কি ক্লাসে ভাগ করা হয়। তো প্রথমে দেখো আমরা হরমোনগুলোকে রাসায়নিক প্রকৃতির ভিত্তিতে তিনটি ভাগে আমরা ভাগ করি। একটা পেপটাইড বা প্রোটিন হরমোনস, একটা স্টেরয়েড হরমোনস, আর একটা দেখতে পাচ্ছ যে তোমরা অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভস। ঠিক আছে, হ্যাঁ, যারা পড়াশোনা করো তারাই দারুণ বলছে, তাই না? যারা পড়াশোনা করে না তারা, এই যে আজকে ধরো আমাদের SLST 9-10 শেষ হলো, যারা পড়াশোনা করেছো তোমরা বুঝতে পেরেছো যে এই নোটসে কি কি আছে বা তোমাদের কতটা উপকারে লাগলো। অনেকে আছে যারা পড়াশোনা করে না, শুধু কোর্সে জয়েন করেছে, তারা বুঝতে পারছে না, তাই না? তারা বুঝতে পারছে না। যারা পড়াশোনা করছে বা করেছে, যারা এতদিন হচ্ছে কি রুটিন মেনে আমি যেভাবে বলেছি, যেভাবে তারা শুনেছে, তারা উপকার পাবে এবং দেখবে তারাই পাস করে যাবে। আমি লিখে দিলাম, তারা পাস করে যায়। ঠিক আছে, আমি তো কোথায় যাচ্ছি না, আমি যদি না মারা যাই, যদি বেঁচে থাকি, তাহলে পাস করার পরে তোমাদের সাথে আমি তো মিট করব, তাই না? আবার ক্লাসে জয়েন করবো। তো ওতেই বলছি কি, আমি বলে দিলাম, দেখবে যারা কথা শুনেছে এই গ্রুপে অনেকেই আছে যারা পাস করে যায়, এই গ্রুপে অনেকেই আছে যারা পাস করে যায়। হ্যাঁ, যারা শুনেছে কথা। মানে যারা শুধু কোর্সে জয়েন করেছে, পড়াশোনা করেনি, তারা তখন হচ্ছে কি আমাকে বকাবকি করবে, তাই না? বলবে কোর্সে জয়েন করলাম, ফিস দিলাম, ঠিক আছে, কিন্তু হচ্ছে কি আমি পাস করতে পারলাম, স্যারেরই দোষ, তাই না? তো ওতে হচ্ছে কি দোষারোপটাকে নিজেকে করতে হবে, তাই না? তবে গিয়ে দেখবে উন্নতি বাড়বে, তাই না? তো এই জন্য বলছি, যদি পড়াশোনা তোমরা ঠিকঠাক করে যদি করো, তাহলে দেখবে অবভিয়াসলি পাস করে যাবে। এখনো টাইম আছে, এখনো টাইম আছে। ওদিকে 7 দিন, এদিকে হচ্ছে কি তোমার 5 দিন, তাহলে এখনো টাইম আছে, তাই না? আরো হচ্ছে কি তোমার 11-12 দিন সময় আছে। ঠিক আছে, তো অতএব হচ্ছে কি তোমরা একটু সিরিয়াস হয়ে যাও। আমি যে কথাগুলো বলছি তোমাদেরকে সিরিয়াস করানোর জন্য, ঠিক আছে, যাতে তোমরা সিরিয়াস হও, আর কিছু নয়, আমার আর কোনো উদ্দেশ্য নয়, যাতে তোমরা হচ্ছে কি সিরিয়াস হও, তার জন্যই বলছি। চলো, তো দেখতে পাচ্ছ এখানে তিনটি ভাগ কি কি, একটা পেপটাইড হরমোন বা তোমার হচ্ছে প্রোটিন হরমোনস, যেমন দেখতে পাচ্ছ ইনসুলিন, গ্লুকাগন, ACTH। ঠিক আছে, তাহলে ইনসুলিন, গ্লুকাগন এবং ACTH। স্টেরয়েড হরমোন যেমন হচ্ছে কর্টিসল, অ্যালডোস্টেরন, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, এগুলো। কারণ তোমরা জানো যে সেক্সুয়াল হরমোনগুলো স্টেরয়েড হরমোন হয়, তাই তো? সেক্সুয়াল হরমোন যেগুলো, সেগুলো হচ্ছে কি তোমার কি হয় না, স্টেরয়েড হরমোন হয়। আচ্ছা, অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভস কিছু রয়েছে, যেমন আমাদের এড্রিনালিন, নন এড্রিনালিন, থাইরক্সিন, মেলাটোনিন, এগুলো হচ্ছে অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভ। চলো, এবার হচ্ছে কি বেসিক কনসেপ্ট অফ হরমোন অ্যাকশন। তো হরমোন হচ্ছে কি কিভাবে কাজ করে, তারা আমরা হরমোন অ্যাকশন সম্বন্ধে আমরা জানবো। তো দেখো, আমি সংক্ষেপেই করে দিয়েছি, যেহেতু ডিভাইস ক্লাস, ভালো করে দেখো। হরমোন টার্গেট সেলের রিসেপ্টরের সাথে যুক্ত হয়ে যায়, মানে কোনো একটা স্পেসিফিক গ্ল্যান্ড থেকে যখন হরমোন সিক্রেশন হয়, ঠিক আছে, তো সেক্ষেত্রে সেই হরমোনগুলো হচ্ছে কি যখন সিক্রেশন হয়, তো হরমোনগুলো সিক্রেশন হওয়ার পরে তারা কি করে না, রিসেপ্টরে গিয়ে বাইন্ড করে, মানে স্পেসিফিক টার্গেট সেলের রিসেপ্টরে গিয়ে বাইন্ড করে। বাইন্ড করার পর দেখো, প্রোটিন যে হরমোনগুলো রয়েছে, ঠিক আছে, প্রোটিন হরমোন, সরি পেপটাইড হরমোন, তো সেই পেপটাইড হরমোনগুলো মেমব্রেন রিসেপ্টরে আমরা বাইন্ড হতে দেখতে পাই। ভালো করে শুনবে, এটা কিন্তু অনেক টাকার কথা। কি বললাম, যেগুলো পেপটাইড হরমোন তারা মেমব্রেনে তাদের রিসেপ্টরগুলো থাকে, তারপরে তারা সেকেন্ড মেসেঞ্জার হচ্ছে এই সিস্টেমগুলোকে অ্যাক্টিভ করে। যখন মেমব্রেনে বাইন্ড করে, তখন দেখো সেকেন্ডারি মেসেঞ্জারগুলোকে অ্যাক্টিভ করে। যেমন কি দেখো না, সাইক্লিন এডিনোসিন মনোফসফেট, ইনোসিডেট ফসফেট, মানে IP3 যেটাকে আমরা বলি। আর যেগুলো স্টেরয়েড হরমোন, তাদের দেখো ইন্ট্রাসেলুলার রিসেপ্টর আমরা দেখতে পাই। তাহলে ওদের দেখো মেমব্রেনের সারফেসে থাকে না, ওদের ইন্ট্রাসেলুলার রিসেপ্টর আমরা দেখতে পাই। তারা কি করে না, জিন এক্সপ্রেশনটাকে পরিবর্তন করে। আর যারা অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভ হরমোন, অ্যামাইনো অ্যাসিড হরমোন, ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিড যারা হরমোন, কিছু সেল মেমব্রেনের রিসেপ্টর থাকে যেমন কেটেকোলামাইন, কিছু নিউক্লিয়ার রিসেপ্টর থাকে যেমন থাইরক্সিনস। ঠিক আছে, তাহলে পেপটাইড হরমোনের রিসেপ্টর থাকছে মেমব্রেন রিসেপ্টর, স্টেরয়েড হরমোনের ক্ষেত্রে ইন্ট্রাসেলুলার, অ্যামাইনো অ্যাসিড হরমোনের ক্ষেত্রে কিছু হচ্ছে কি সেল মেমব্রেন রিসেপ্টরে থাকে, কিছু হচ্ছে নিউক্লিয়ার রিসেপ্টরে আমরা দেখতে পাই। নিউক্লিয়ার রিসেপ্টরে থাকছে থাইরক্সিন, আর যেটা আছে সেল মেমব্রেন রিসেপ্টর থাকছে কি ক্যাটেকোলামাইন্স। চলো এবার দেখো, এবার হচ্ছে কি দেখো হাইপোথ্যালামিক কন্ট্রোল অফ দ্য পিটুইটারি। ঠিক আছে, হাইপোথ্যালামিক কন্ট্রোল অফ পিটুইটারি অর্থাৎ হাইপোফ্যারেঞ্জিয়াল অ্যাক্সিস। তো দেখো আমাদের অ্যান্টেরিয়ার পিটুইটারির যে অংশটাকে আমরা অ্যাডিনোহাইপোফাইসিস বলছি, সেখান থেকে হাইপোথ্যালামাস রিলিজিং যে হরমোনসগুলো, যেমন GnRH, TRH, তাই না, CRH, GHRH দ্বারা নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে,
তো এবার কি করে তোমরা জানো নিশ্চয়ই যে এই পোস্টেরিয়র পিটুইটারি, সেটাকে আমরা নিউরোহাইপোফাইসিস বলি, সেটা হাইপোথ্যালামাস থেকে তৈরি হওয়া এডিএইচ এবং অক্সিটোসিন জমা হয় এবং পোস্টেরিয়র পিটুইটারি থেকে নিঃসৃত হয়। তাহলে পোস্টেরিয়র পিটুইটারি কিন্তু রিলিজ করে না, পোস্টেরিয়র পিটুইটারি কিন্তু রিলিজ করে না, ও কিন্তু হচ্ছে কি জাস্ট তোমার হচ্ছে কি জমা রাখে। বাট এটা হচ্ছে কি তোমার হাইপোথ্যালামাস থেকে তৈরি হয়ে আসছে, তাই না, যেটা এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন এবং অক্সিটোসিন, এটা তোমরা সবাই জানো, পড়েছো তোমরা, তাই না। চলো এবার মেজর এন্ডোক্রাইন গ্ল্যান্ডস। তো প্রথমে আমরা চলে আসছি কার নিয়ে, আমরা চলে আসবো পিটুইটারি। পিটুইটারিকে আমরা মাস্টার গ্ল্যান্ড বলি, এটা তোমাদের ঘরের বাচ্চারাও জানে, তাই না, জিজ্ঞাসা করো তারা বলে দেবে, তাই না, যে মাস্টার গ্ল্যান্ড কাকে বলে তারা দেখবে বলে দেবে যে পিটুইটারি গ্ল্যান্ড। তো দেখো সেখানে অ্যান্টেরিয়র হরমোন হিসাবে কি কি রিলিজ হয়, জিএইচ, টিএসএইচ, এসিটিএইচ, এফএসএইচ, এলএইচ, প্রোল্যাক্টিন। আর যারা আছে পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে এই যে বললাম এডিএইচ এবং অক্সিটোসিন। এবারে ডিসঅর্ডার কি বলছে যে হাইপোসিক্রেশন আর হাইপার সিক্রেশন। হাইপোসিক্রেশন মানে তোমরা জানো যে লো সিক্রেশন মানে কম সিক্রেশন যদি হয় জিএইচ, তাহলে সেখানে আমরা কি দেখতে পাবো, ডুয়ারফিজম। আর জিএইচ যদি আমরা হাইপার সিক্রেশন দেখি তাহলে সেখানে হয়ে যাবে কি চাইল্ডের ক্ষেত্রে জাইগেন্টিজম। আর যারা অ্যাডাল্ট কন্ডিশনে যদি জিএইচ এর ফলনটা বেশি হয়ে যায় গ্রোথ হরমোন, তাহলে সেখানে হয়ে যাবে কি অ্যাক্রোমেগালি। তাহলে মনে থাকবে, তাহলে কি বললাম, যদি হচ্ছে কি তোমার এই যে দেখতে পেলে জিএইচ হরমোন যদি কম ক্ষরণ হয় তাহলে কি হবে, ডোয়ারফিজম বা বামনত্ব। এই যে আর্মিনা বলে দিয়েছে, তাই না, বামনত্ব, বামনত্ব, ঠিক আছে, বামন তোমরা দেখবে পাড়া গ্রামে দু একটা দেখতে পাবে, তাই না, পাড়া গ্রামে কিন্তু তোমরা দু একটা দেখতে পাবে, কিন্তু এই জাইগেন্টিজমসটা খুব তোমরা কম দেখতে পাবে, তাই না। তো এটা শিশুদের ক্ষেত্রে জাইগেন্টিজম হয় যখন গ্রোথ হরমোনের হচ্ছে তোমার হাইপার সিক্রেশন হয়ে যায়, আর যদি অ্যাডাল্ট কন্ডিশনে যদি সিক্রেশন হয়ে যায় বেশি তাহলে অ্যাক্রোমেগালি, তাই না, অতিকায়ত্ত একদম। দেখো তাহলে জাইগেন্টিজম মানে অতিকায়ত্ত। চলো এবার দেখো গ্রেট খালি, এবার দেখো গ্রেট খালি। চলো এবার দেখো থাইরয়েড গ্ল্যান্ড। এটাও তোমরা জানো যে কি হরমোন সিক্রেশন করে, T3, T4, যেটাকে আমরা থাইরক্সিন বলি, আর ক্যালসিটোনিন। ফাংশন কি করে দেখো, মেটাবলিজম বৃদ্ধি করে, গ্রোথ এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডেভেলপমেন্টে সাহায্য করে। আর ডিসঅর্ডার কি তোমরা জানো যে হাইপোথাইরয়েডিজম মানে যদি থাইরয়েডে যদি গ্রন্থি কম ক্ষরণ হয় তাহলে সেখানে শিশুদের ক্ষেত্রে ক্রেটিনিজমস, বড়দের ক্ষেত্রে মিক্সিডিমা হয়। আর যদি হাইপার থাইরয়েডিজমস হয় তাহলে গ্রেভস ডিজিজ হয়, তাই না, গ্রেভস ডিজিজ, তাই না। যদি হাইপার থাইরয়েডিজমস হয় তাহলে সেখানে আমরা কি দেখতে পাবো, গ্রেভস ডিজিজ। এবার দেখো প্যারাথাইরয়েড হরমোনস। প্যারাথাইরয়েড হরমোনের ক্ষেত্রে তোমরা জানো প্যারাথাইরয়েড যে গ্ল্যান্ড, তো সেই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে আমরা প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন হতে দেখতে পাই, যেটা কাজ কি না ব্লাডের ক্যালসিয়াম লেভেলটাকে বৃদ্ধি করে, ব্লাডের ক্যালসিয়াম লেভেলটাকে বৃদ্ধি করে কে না এই প্যারাথাইরয়েড হরমোন। কোথা থেকে গঠিত হয়, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে। ডিসঅর্ডার কি হয় বলছে হাইপোপ্যারাথাইরয়েডিজম যদি কম যদি গঠিত হয় তাহলে দেখতে পাচ্ছ টিটেনি। আর যদি হাইপার প্যারাথাইরয়েডিজম হয়ে যায়, যদি বেশি গঠিত হয় তাহলে বোন রিঅবজর্পশন এবং অস্টিওপোরোসিস, তাই না। যদি বেশি গঠিত হয়ে যায় তাহলে কি হবে না, তাহলে বোন হচ্ছে কি তোমার রিঅবজর্পশন হয়ে যাবে এবং অস্টিওপোরোসিস হয়ে যাবে, মনে থাকবে। চলো দেখো, আরে দাঁড়াও রে বাবা, একটু জাস্ট আমি 1 মিনিটও নিঃশ্বাস নেবো না। সমাজশ্রী বলছে নো সাউন্ড। আচ্ছা কে একটা বলছিল, কে বলছিল গো, কে বলছিল যে ক্যালসিয়াম, ব্লাড ক্যালসিয়াম ডিক্রিজ করছে, না এটা ঠিকই আছে বাবা, বৃদ্ধি করে। দেখো এবার দেখো তাহলে এবার হচ্ছে কি অ্যাড্রিনাল গ্ল্যান্ড। অ্যাড্রিনাল গ্ল্যান্ডের ক্ষেত্রে দেখতে পাচ্ছ দুটো পার্ট থাকছে, একটা অ্যাড্রিনাল কর্টেক্স
আর একটা তোমার এডিনাল মেডুলা। ঠিক আছে, তাহলে কি বললাম, এডিনাল কর্টেক্স এবং এডিনাল মেডুলা দুটো অংশতে আমরা দেখতে পাই। ঠিক আছে, এই বলছি যে টিটেনি কি হয়, টিটেনিতে কি হয়, টিটেনির সিমটমস কি হয়? একদম, তাহলে টিটেনির ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, ইনভলন্টারি মাসেল যেগুলো হচ্ছে কি হয়, ক্র্যাম্পস হয়ে যায়। আমাদের যে ইনভলন্টারি মাসেল গুলো থাকে না, তারা ক্র্যাম্পস হয়ে যায়, বলেই একদম, তাহলে খিঁচুনি টাইপসের হয়ে যায়, তাই না? হ্যাঁ, পেশির হচ্ছে কি সংকোচন হয়ে যায়, সংকোচন বেশি, তাই না? একদম একদম। চলো দেখো, এবার ভালো করে দেখো তোমরা, তাহলে এডিনাল গ্ল্যান্ডের ক্ষেত্রে দুটো অংশ থাকে, তোমরা পড়েছো সবাই। তাহলে দুটো অংশের সবচেয়ে বাইরের অংশটাকে কি বলি গো, বাইরেটা থাকে হচ্ছে কি তোমার কর্টেক্স, আর ভেতরটাকে বলা হয়, ভেতরটাকে এডিনাল হচ্ছে মেডুলা। এবারে দেখো, তাহলে যেটা এডিনাল কর্টেক্স সেটা হচ্ছে দেখো তিনটে রিজিয়নে ভাগ থাকে, জোনা গ্লোমেরুলোসা, জোনা ভেসিকুলাটা, জোনা রেটিকুলারিস। এই জায়গা থেকে ভালো করে পড়বে, কারণ আমার অভিজ্ঞতা থেকে বলছি, এই জায়গা থেকে কিন্তু কোশ্চেন সেট হয়, এই জায়গা থেকে কিন্তু কোশ্চেন সেট হয়, তাই না? যারা তোমরা জানো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, তাই না? কারণ আমি জানি অনেকে তোমরা টিউশন পড়াও, তাই তো, বিভিন্ন জায়গায় তোমরা যুক্ত আছো, তাই না? তো সেক্ষেত্রে তোমরা জানো সবাই যে এই জায়গা থেকে কিন্তু কোশ্চেন হয়, তাই না? আমি আমি অনেককেই চিনি তোমাদেরকে, যারা তোমরা এক্সপেরিয়েন্সড, তাই না? বিভিন্ন জায়গায় তোমরা পড়াও, বা তোমরা তোমার বিভিন্ন স্কুলের সাথেও যুক্ত আছো, বা কিছু টিচারও তো আছেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখো এখানে এই এডিনাল কর্টেক্সে আমরা দেখতে পাচ্ছি, তাহলে তিনটে যে ভাগ থাকে, একটা দেখো জোনা গ্লোমেরুলোসা, জোনা ভেসিকুলাটা, জোনা রেটিকুলারিস। এবারে দেখো, তাহলে জোনা গ্লোমেরুলোসা, এটা তোমরা দেখতে পাচ্ছ যে এল্ডোস্টেরন ক্ষরণ করে, জোনা ভেসিকুলাটা কর্টিসল গ্রহণ করে, জোনা রেটিকুলারিস সেক্স হরমোন সিক্রেশন করে। দেখো তাহলে এটা মনে রাখা সোজা ব্যাপার, তাই না? একদম, এই যে দেখতে পাচ্ছ আরমিনা বলে দিয়েছে, অ্যালডোস্টেরন, কর্টিসল, এন্ড্রোজেন, এটাকে আমরা কি বলবো, এন্ড্রোজেন। তো সেই এই এন্ড্রোজেন, তাহলে এইগুলো হচ্ছে কি আমরা এইভাবেই মনে রাখবো। আচ্ছা, যেটা এডেনাল মেডুলা, সেখান থেকে দুটো হরমোন খরিত হয়, একটা দেখো এপিনেফ্রিন এবং হচ্ছে নরএপিনেফ্রিন। আমি যদি এখানে গাদা গুচ্ছে লিখা দিয়ে ভর্তি করে দিতাম, তাহলে সেক্ষেত্রে তোমাদের পড়তে ইচ্ছা হতো না। দেখো এখানে সংক্ষেপে করে দিয়েছি, আশা করি তোমাদের পড়তে ভালো লাগবে, তাই তো? খুব কম জিনিস, বেশি কিছু হিজিবিজি কিছু লিখা নেই, তাই না? তো খুবই কম জিনিস। চলো এবার দেখো ডিসঅর্ডার কি আছে, দেখো ডিসঅর্ডার বলছে দেখো যে হাইপোসিক্রেশন যদি হয়ে যায় এডিনাল গ্ল্যান্ডের, তাহলে এডিশন ডিজিজ হবে, আর যদি হাইপার সিক্রেশন হয়ে যায় তাহলে কুসিং সিনড্রোম হয়ে যায়। ঠিক আছে, মনে রাখতে সুবিধা। চলো দেখো এবারে পেনক্রিয়াস। তো পেনক্রিয়াসের পুরোটাকেই আমরা এন্ডোক্রাইন হিসাবে আমরা বলবো না। তো সেক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, ঠিক আছে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। তো সেখানে থ্রি টাইপসের সেল মূলত হচ্ছে কি কাজ করে, আলফা, বিটা, ডেল্টা। তো সেক্ষেত্রে এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স হচ্ছে পেনক্রিয়াসের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এন্ডোক্রাইন হিসাবে কাজ করে। বিটা সেল থেকে দেখো ইনসুলিন করণ হয়। আচ্ছা, আমি এখানে একটা কথা বলে দিচ্ছি, দেখো অনেকের ক্ষেত্রে নোটস বানানোর খুব একটা বেশি হচ্ছে কি ঝুঁকস, নোটস বানায়, মানে সে সারাক্ষণ নোট বানাচ্ছে। এবারে নোট বানাতে গিয়ে তার পড়া হয় না, নোট বানাতে গিয়ে তার পড়া হয় না। ঠিক আছে, আমি অনেকেই দেখতে পাই, অনেক স্টুডেন্টের ক্ষেত্রে দেখতে পাই যে হচ্ছে কি শুধু নোট বানায়। ঠিক আছে, এখান থেকে সেখান থেকে ওখান থেকে নিয়ে নোট বানাচ্ছে, দিয়ে আর পড়ার সময় পায় না, পরীক্ষা চলে আসে, দিয়ে পারে না। তো দেখো তোমাদের তো একদম পুরো সাজানো গোছানো দিয়ে দেওয়া হচ্ছে, তোমরা এগুলোকে পড়ো না, আর কি বানাবে এটাকে নিয়ে? কিছুক্ষণ তোমরা বলছিলে যে স্যার সারাদিন ধরে শুধু নোট বানাচ্ছি আর পড়া হচ্ছে না, পড়া হবে কি করে, তাই না? তুমি হচ্ছে কি যেগুলো তোমাকে দেওয়া হচ্ছে তুমি এগুলো পড়ো না, ঠিক আছে, এগুলো পড়ে নাও, তোমাকে আর নোট বানাতে হবে না, এগুলো বানানো আছে। কি বললাম বুঝতে পারলে? হ্যাঁ, তুমি শর্ট নোটস করতে পারো, যেগুলো তোমার মনে থাকে না সেগুলো তুমি শর্ট নোটস করে খাতায় লিখতে পারো, শর্ট নোটস, ঠিক আছে, তোমার কোড ল্যাঙ্গুয়েজে ছোট করে, তাই না, প্যারা করে, ডায়াগ্রাম বানিয়ে তুমি সেটা করতে পারো, অবভিয়াসলি করতে পারো, সেটা নিয়ে কোনো আপত্তি নেই। কিন্তু যদি তুমি আগাগোড়া যদি বসে বসে যদি নোট বানাও, তাই না,
তাহলে তুমি আর পড়বে কখন? দেখো একদম লিখে লিখে পড়া। দেখো আমাদের একজন স্যার বলতেন, ঠিক আছে, আমি তার হয়তো 1% 2% পড়ি আমার মনে হয়। তো সেটা হচ্ছে কি, তিনি বলতেন, ঠিক আছে, আমাদের ফিজিক্সের একজন স্যার ছিলেন, ফিজিক্সের স্যার, স্যারের নামটাও আমার মনে আছে, বাসুদেব পুরিয়া, ঠিক আছে, বাসুদেব পুরিয়া। তো ওই স্যার, ফিজিক্সের স্যার মানে বুঝতেই পারছো 11-12-এ। তো বাসুদেব পুরিয়া স্যার বলতেন যে যতটা পড়িবে তার থেকে বেশি লিখিবে, যতটা লিখিবে তার থেকে বেশি ভাবিবে। এই তো ভাস্কর বাগ, তুমি জানলে কি করে বাবা বনালী চোরটা? ভাস্কর বাগ, তুমি কি ওখানকার স্টুডেন্ট? কত সালে তোমার এইচএস ভাস্কর বাগ? 2013। আচ্ছা, তোমার আগে আমি স্টুডেন্ট ওখানে ছিলাম, তাই না? তোমার আগের স্টুডেন্ট আমি, তোমার সিনিয়র আর কি ওখানকার। যাই হোক, তাহলে বাসুদেব পুরিয়া বাবু বলতেন যে যতটা পড়িবে তার থেকে বেশি ভাবিবে, তার থেকে বেশি লিখিবে, যতটা লিখিবে তার থেকে বেশি ভাবিবে, ঠিক আছে। তো এইটা তিনি বলতেন আর কি, খুব সুন্দর করে বলতেন। ক্লাসে মোটামুটি পড়ানোর সময় তিনি দু একবার এটা বলবেনই, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ যে এটা হচ্ছে কি, তোমরা এই জিনিসগুলো হচ্ছে কি যদি কেউ মেনটেন করে, সত্যি কিন্তু খুব কাজের, তাই না? সত্যি কিন্তু খুব কাজের। কি বললাম বুঝতে পারলো? সত্যি কিন্তু খুব কাজের। চলো দেখো এবার ভালো করে দেখো, তাহলে আলফা বিটা সেল হচ্ছে কি ইনসুলিন, আলফা সেল হচ্ছে গ্লুকাগন, ঠিক আছে, ডেল্টা সেল হচ্ছে কি সোমাটোস্টেডিন। এটা তোমাদের ঘরের বাচ্চারাও পারবে, তাই তো? ঘরের বাচ্চারাও পারবে। চলো এবার ডিসঅর্ডার কি বলছে? ডিসঅর্ডার বলছে যদি আমাদের এই যে বিটা সেলের যদি ফাংশন বন্ধ হয়ে যায়, যদি ইনসুলিন সিক্রেশন না হয়, তাহলে আমরা দেখতে পাবো কি ডায়াবেটিস মেলিটাস, তাই না? ডায়াবেটিস মেলিটাস। ওকে, তাহলে ডায়াবেটিস মেলিটাস আমরা দেখতে পাবো, ইনসুলিন ডেফিসিয়েন্সি আমরা কন্ডিশনটা দেখতে পাবো, ঠিক আছে। চলো এবার হচ্ছে কি আদার্স হরমোন কি কি আমরা সেগুলো দেখে নিই, ঠিক আছে। আদার্স কি কি হরমোনস রয়েছে দেখো। এবার বলছে দেখো রেনিন এনজিওটেনসিন সিস্টেম, ঠিক আছে, রেনিন এনজিওটেনসিন সিস্টেম, যেটা ব্লাড প্রেসার এবং ফ্লুইড ব্যালেন্স নিয়ন্ত্রণ করে, তাই না? রেনিন এনজিওটেনসিন যে সিস্টেমটা আমাদের ব্লাড প্রেসার এবং ফ্লুইড ব্যালেন্সটাকে নিয়ন্ত্রণ করছে, আমরা এটা পড়েছি। আচ্ছা, প্রোস্টাগ্ল্যান্ডিনস যেটা বলছে লোকাল হরমোনস, যেটা আমাদের স্মুথ মাসেল কনস্ট্রাকশন, ইনফ্লামেশন এবং পেন মিডিয়েশনে কাজ করে। এরিথ্রোপয়েটিন যেটা দেখো কিডনি থেকে তৈরি হয়, আরবিসি প্রোডাকশন বাড়ায়। মেলাটোনিন যেটা দেখো পিনিয়াল গ্ল্যান্ড থেকে তৈরি, সার্কাডিয়াম রিদম এবং স্লিপ সাইকেল নিয়ন্ত্রণ করে। আর জিআই হরমোন যেটা দেখো গ্যাস্ট্রিন, সিক্রেটিন, সিসিকে, জিআইপি, এগুলো তোমরা জানো আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল হরমোন হিসাবে কাজ করে। এরা আমাদের ডাইজেশন এবং জিআই মোটিলিটি অর্থাৎ গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল মোটিলিটিটাকে নিয়ন্ত্রণ করে। এবারে এই ছকটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে দেখো হরমোনের প্রত্যেকটা নাম আছে। প্রথমে আছে জিএইচ মানে গ্রোথ হরমোন, অ্যান্টেরিয়ার পিটুইটারি থেকে সিক্রেশন হয়। এটা ফাংশন কি করে দেখো, স্টিমুলেটস বডি গ্রোথ, প্রোটিন সিনথেসিসটাকে হেল্প করে। তোমাদেরকে অলরেডি বলা হলো ডেফিসিয়েন্সি হলে ডোয়ারফিজমস, আর অতিরিক্তকরণ হলে জাইগান্টিজম এবং তোমার হচ্ছে ম্যাক্রোমেগালি। এটা আছে তোমার জাইগান্টিজম, আমরা কি বললাম তোমার হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে, তাই না? আর এটা হচ্ছে তোমার অ্যাডাল্টের ক্ষেত্রে, এটা অ্যাডাল্ট, এটা বাচ্চাদের ক্ষেত্রে, তাই না, চাইল্ডের ক্ষেত্রে, একদম ঠিক আছে। চলো এবার দেখো থাইরক্সিন, থাইরক্সিনের ক্ষেত্রে থাইরয়েড গ্ল্যান্ড থেকে খরিত হচ্ছে। এটা দেখো মেটাবলিজম গ্রোথ ডেভেলপমেন্টটাকে নিয়ন্ত্রণ করে। ডেফিসিয়েন্সি হলে বাচ্চাদের ক্ষেত্রে ক্রেটিনিজমস, বড়দের ক্ষেত্রে মিক্সিডিমা হচ্ছে। আর এক্সেসিস হয়ে গেলে হাইপার থাইরয়েডিজমস আর হচ্ছে এক্সোথেলমিক গয়টার, ঠিক আছে। ইনসুলিন, ইনসুলিনের ক্ষেত্রে দেখতে পাচ্ছ বিটা সেল থেকে খরিত হচ্ছে, ব্লাডের গ্লুকোজ লেভেলটাকে কমাতে সাহায্য করে। ডেফিসিয়েন্সি হয়ে গেলে ডায়াবেটিস মেলিটাস, এক্সেস হয়ে গেলে হাইপোগ্লাইসেমিয়া, তাই না, হাইপোগ্লাইসেমিয়া, তাই তো। আজকে দেখছিলাম একটা জায়গায় পড়ছিলাম যে বেশি রাত করে খাবার খেলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাটা বেশি। বুঝতে পারলে তো? তো তোমরা বেশি রাত করে খাবার খাবে না, ক্লাসের আগেই খেয়ে নেবে, হ্যাঁ, নাহলে দেখা গেলো আমার ক্লাসের চোখ করে তোমার ডায়াবেটিস হয়ে গেল, তাই না? আমার ক্লাস করার চোখ করে তোমাদের ডায়াবেটিস হয়ে গেল। আজকে একটা একটা রিসার্চ পেপার পড়ছিলাম,
তাহলে বলছে যে লেট নাইট মিল কজেস ডায়াবেটিস মেলিটাস। ঠিক আছে, আজকে একটা আমি রিসার্চ পেপার পড়ছিলাম, তো সেই রিসার্চ পেপার পড়তে গিয়ে দেখলাম যে স্টাডি করেছে, ঠিক আছে, এনআইএইচ এর সায়েন্টিস্টরা, তারা বলছে যে লেট নাইট মিল হচ্ছে কি তোমার ডায়াবেটিস মেলিটাসের কারণ। বুঝতে পারলে? চলো দেখো, এবার দেখো, তাহলে এবার হচ্ছে কি নেক্সট আমরা দেখছি। হুম এবার ইনসুলিন ক্ষেত্রে কি বলছে দেখো, ইনসুলিন তো হয়ে গেল। গ্লুকাগন দেখো, এটা আলফা সেল থেকে গঠিত হচ্ছে, এটা ব্লাডের গ্লুকোজ লেভেলটাকে হচ্ছে কি তোমার বাড়াতে সাহায্য করে। এবার এটা এক্সেস যদি সিক্রেশন হয় হাইপারগ্লাইসেমিয়া, ডেফিসিয়েন্সি হলে দেখো হাইপোগ্লাইসেমিয়া টেন্ডেন্সিস। কর্টিসল যেটা আমাদের এডিনাল কর্টেক্স থেকে গঠিত হয়, এটা আমাদের স্ট্রেস রেসপন্স, মেটাবলিজম সব কার্বোহাইড্রেট, ফ্যাট এবং প্রোটিন। এক্সেস হয়ে গেলে দেখো কুসিং সিনড্রোমস, ডেফিসিয়েন্সি হয়ে গেলে এডিসনস ডিজিজ। মনে রাখবে, এখান থেকে কোশ্চেন আসে। এডিনালিন তো বললাম, এডিনাল মেডুলা থেকে গঠিত হচ্ছে, ফ্লাইট ওর ফাইট রেসপন্স, তাই না, হার্ট রেটটাকে বাড়ায়, ব্লাড প্রেশারটাকে তোমার হচ্ছে কি বাড়াতে সাহায্য করছে। অ্যাক্সেস হয়ে গেলে দেখো হাইপার টেনশন হয়ে যাবে, এনজাইটি ডেফিসিয়েন্সি রেয়ার আমরা কন্ডিশনে দেখতে পাবো। চলো, সাই হাব ব্যান করে দেয়নি তো, আমি তো কালকেই তো রিসার্চ আর্টিকেল ডাউনলোড করলাম সাই হাব থেকে। সাই হাবটা কি ব্যান করে দিল? আমি তো কালকেই করলাম, আমি কালকেই একটা আর্টিকেল ডাউনলোড করলাম। চলো দেখো, এবার দেখো এলডোস্টেরন। যদি না দেয় তাহলে খুব সমস্যা, আমাদের এত টাকা কোথায়। দেখো তাহলে এলডোস্টেরন যেটা বলছে, দেখো এডিনাল কর্টেক্স, ঠিক আছে, এডিনাল কর্টেক্স এটা আমাদের সোডিয়াম পটাশিয়াম ব্যালেন্স, ওয়াটার রিটেনশনে সাহায্য করছে। ডেফিসিয়েন্সি হলে এডিশন ডিজিজ, আর হচ্ছে কি তোমার অ্যাক্সেস হয়ে গেলে কোন সিনড্রোমস আমরা দেখতে পাই। চলো এবার দেখো, এবার বলছে দেখো প্যারাথাইরয়েড। হ্যাঁ, প্যারাথাইরয়েড। তো প্যারাথাইরয়েডের ক্ষেত্রে তোমরা দেখলে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে হচ্ছে কি তোমার খরিত হচ্ছে ইনক্রিজ ব্লাড ক্যালসিয়াম, বোন রিঅবজর্পশন, রক্তে ক্যালসিয়াম বৃদ্ধি করে। ডেফিসিয়েন্সি হয়ে গেলে হাইপোক্যালসিয়ামিয়া, আর তোমরা দেখলে যে টিটেনি হচ্ছে কি তোমার এক্সেস হয়ে গেলে তোমার হচ্ছে কি হাইপার ক্যালসিমিয়া এবং অস্টিওপোরোসিস। ক্যালসিটোনিন থাইরয়েড যেটা প্যারাফলিকুলার সেল থেকে তৈরি হচ্ছে, তাহলে এটা আছে লোয়ার দ্য ব্লাড ক্যালসিয়াম, রক্তে ক্যালসিয়াম কমানো, ঠিক আছে। আর কি দেখো বলছে ডেফিসিয়েন্সি হাইপার ক্যালসিমিয়া টেন্ডেন্সি করে। এডিএইচ যেটা আমরা বললাম যে ভ্যাসোপ্রেসিন, ঠিক আছে, যেটা পোস্টেরিয়র পিটুইটারি, এটা ওয়াটার রিঅবজর্পশন করছে কিডনিতে। আর ডেফিসিয়েন্সি হলে ডায়াবেটিস ইনসিপিটাস, অ্যাক্সেস হয়ে গেলে ওয়াটার রিটেনশন, তাই না, যেটাকে আমরা SIDH বলি, SIADH। অক্সিটোসিন দেখো পোস্টেরিয়র পিটুইটারি, এটা আমাদের মিল্ক ইজেকশনে সাহায্য করে, ইউটেরাইন কনস্ট্রাকশনে সাহায্য করে। ডেফিসিয়েন্সি হয়ে গেলে দেখো পুয়ার মিল্ক ইজেকশন, আর অ্যাক্সেস হয়ে গেলে দেখো অ্যাক্সেস এফেক্টটা খুব রেয়ার দেখতে পাই আমরা। টেস্টোস্টেরন এটা রেডিক সেল থেকে গঠিত হয়, টেস্টিসের রেডিক সেল থেকে, আর এটা মেল সেক্স ক্যারেক্টার সুলোকে ভিজিবল করে, স্পার্মাটোজেনেসিসটাকে ইনডিউস করে, শুক্রাণু উৎপাদন করে, তোমরা জানো স্পার্ম প্রোডাকশন করছে। ডেফিসিয়েন্সি গেলে ইনফার্টিলিটি, তাই না, বন্ধাত্ব হয়ে যাবে, তাই তো। যদি হচ্ছে কি টেস্টোস্টেরন সিক্রেশন না হয় তাহলে ওই পুরুষটা কি হবে, বন্ধাত্ব হয়ে যাবে। ডেভেলপমেন্ট মেল তোমার হচ্ছে কি দেখো ট্রেটস। আর ইস্ট্রোজেনের ক্ষেত্রে গ্রাফিয়ান ফলিকল থেকে গঠিত হচ্ছে, ওভারি থেকে, আর এটা ফিমেল সেক্স ক্যারেক্টারটা ভিজিবল করাচ্ছে, মেনস্ট্রুয়াল সাইকেল রেগুলেট করছে। ডেফিসিয়েন্সি হলে এমোনারিয়া হয়ে যাবে, অস্টিওপোসিস। আর প্রোজেস্টেরন যেটা দেখতে পাচ্ছ ওর কর্পাস লুটিয়াম থেকে গঠিত হবে, মেনটেন প্রেগনেন্সি, প্রিপেয়ার ইউটেরাস ফর দ্য ইমপ্লান্টেশনস। ডেফিসিয়েন্সি হয়ে গেলে মিসকারেজ হয়ে যাবে, ইনফার্টিলিটি হয়ে যাবে, তাই না। যদি প্রোজেস্টেরন কোনো মহিলাদের ক্ষেত্রে কমে যায় তাহলে তার কিন্তু মিসকারেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ইনফার্টিলিটি মানে বন্ধাত্ব হয়ে যাবে। চলো এবার দেখো
এবার আমরা তাহলে এখান থেকে টোটাল 20খানা কোশ্চেন রেখেছি তোমাদের জন্য। ফার্স্ট কোশ্চেন বলছে হুইচ গ্ল্যান্ড ইজ নন এজ দ্য মাস্টার গ্ল্যান্ড অফ দ্য বডি। তাহলে বলেছিলাম না বাচ্চারাই পারবে, তাহলে এটা কি হবে? পিটুইটারি গ্ল্যান্ড, তাই না? আর যদি মাস্টার্স অফ মাস্টার গ্ল্যান্ড থাকতো, মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড থাকতো, তাহলে কি হবে? হাইপো, তাই না? হাইপো থ্যালামাস। চলো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 2, হুইচ হাইপোথ্যালামিক হরমোন স্টিমুলেটস সিক্রেশন অফ TSH ফর দ্য অ্যান্টেরিয়র পিটুইটারি। তাহলে থাইরয়েড কি হবে? থাইরয়েড রিলিজিং হরমোন TRH। চলো দেখো নেক্সট, এক্সেস সিক্রেশন অফ গ্রোথ হরমোন ইন অ্যাডাল্টসের ক্ষেত্রে যদি আমরা গ্রোথ হরমোনের এক্সেস সিক্রেশন দেখতে পাই, তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা বলবো অ্যাক্রোমেগালি। কোশ্চেন নাম্বার 4, হুইচ হরমোন লোয়ার্স ব্লাড ক্যালসিয়াম লেভেল। কোন হরমোন রক্তে ক্যালসিয়ামের মাত্রাটাকে কমায়? তাহলে ক্যালসিয়ামের মাত্রাটাকে কমায় কে? ক্যালসিটোনিন। চলো দেখো নেক্সট, এবার দেখো কোশ্চেন নাম্বার 5, কুসিং সিনড্রোম ইজ কজড বাই হাইপার সিক্রেশন অফ ড্যাশ। কুসিং সিনড্রোম কোন হরমোনের অতিরিক্ত ক্ষরণের কারণে ঘটে? কর্টিসল, ইনসুলিন, অ্যালডোস্টেরন, TSH। তাহলে যারা অপশন এ বলছে কর্টিসল, তারা কিন্তু ঠিক বলছে। আচ্ছা, এডিসন ডিজিজ রেজাল্টস ফ্রম ডেফিসিয়েন্সি অফ ড্যাশ। এডিসন ডিজিজ কোন হরমোনের অভাবের ফলে ঘটে? এডিসনস ডিজিজ, একদম। তাহলে কর্টিসল এবং অ্যালডোস্টেরন দুটো, অপশন এ। হুইচ হরমোন ইজ সিক্রেটেড বাই দ্য আলফা সেলস অফ প্যানক্রিয়াস। হুইচ হরমোন ইজ সিক্রেটেড বাই আলফা সেলস অফ দ্য প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসের আলফা কোষ কোন হরমোন নিঃসরণ করে? Which hormone is secreted by the alpha cells of the pancreas? তাহলে কি হবে? গ্লুকাগন। চলো কোশ্চেন নাম্বার 8, হাইপোথাইরয়েডিজম ইজ ইন চিলড্রেন লিডস টু ড্যাশ। শিশুদের মধ্যে হাইপোথাইরয়েডিজম ঘটলে তাহলে সেটা হচ্ছে কি বলছে যে মিক্সিডিমা, গয়টার, ক্রেটিনিজমস নাকি জাইগান্ডিজমস হবে? তাহলে কি হবে? সেখানে ক্রেটিনিজমস হবে। যারা সি বলছো একমাত্র তারাই ঠিক বলছো, হ্যাঁ, অপশন সি। চলো কোশ্চেন নাম্বার 9, হুইচ পার্ট অফ দ্য এডিনাল গ্ল্যান্ড সিক্রেটস ক্যাটেকোলামাইন্স। এডিনাল গ্রন্থির কোন অংশ ক্যাটেকোলামাইন্স নিঃসরণ করে? তাহলে কি হবে গো? জোনা ফেসিকুলাটা, জোনা গ্লোমেরুলোসা, জোনা রেটিকুলারিস নাকি মেডুলা? ক্যাটেকোলামাইন ইজ সিক্রেটেড হুইচ গ্ল্যান্ড অফ দ্য এডিনাল? This is the medulla. চলো কোশ্চেন নাম্বার 10, হুইচ হরমোন ইজ সিক্রেটেড ইন রেসপন্স টু হাইপোক্সিয়া। হাইপোক্সিয়ার এর সময় কোন হরমোন নিঃসৃত হয়? যখন আমাদের হাইপোক্সিয়া হয় তখন কোন হরমোন পরিত হয়? এরিথ্রোপয়েটিন, মেলাটোনিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, রেনিন। একদম। তাহলে এরিথ্রোপয়েটিন ইজ সিক্রেটেড when we feel the hypoxia. Next, question number 11, which hormone regulates circadian rhythm? Circadian rhythm কোন হরমোন নিয়ন্ত্রণ করে? থাইরক্সিন, মেলাটোনিন, কর্টিসল, ACTH। Which hormone regulates circadian rhythm? This is the melatonin, তাই না? মেলাটোনিন। হাইপারথাইরয়েডিজম commonly leads to death. হাইপারথাইরয়েডিজম এর ফলে সাধারণত দেখা যায় ড্যাশ। হাইপারথাইরয়েডিজম হলে ওয়েট গেইন হয়, ওয়েট লস হয়, ডোয়ার্ফিজম হয়, অ্যানিমিয়া হবে, তাই না? তাহলে হাইপারথাইরয়েডিজম যদি হয় তাহলে ওয়েট লস হয়ে যাবে, তাই না?
কে এ বলছে গো? চলো, হুইচ জিআই হরমোনস সিনথেসিস গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশনস। কোন গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল হরমোন স্টিমুলেটস করছে দেখো আমাদের গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশনটাকে? সিক্রেটিন, গ্যাস্ট্রিন, সিসিকে নাকি জিআইপি? বলো বলো সবাই বলো, 210 জন। তাহলে যারা বি বলছো, চায়না আর্টিফিশিয়াল কিডনি ডিসকভারি করলো, তোমার আমাদেরকে একটা দিতে বলো, আমাদেরকে একটা গিফট করতে বলো। চলো, কোশ্চেন নাম্বার 14। রেনিন সিক্রেটেড বাই দ্য কিডনি কনভার্টস ডেস। কিডনি থেকে নিঃসৃত রেনিন কোন পরিবর্তন ঘটায়? বলো বলো বলো। দেখো এটাও কিন্তু বাম ডান চলছে, বাম ডাম বাম ডাম। তাহলে এটা যারা তোমরা অপশন এ বলছো, ঠিক আছে, হ্যাঁ এ হবে। এনজিওটেনসিন, টেনসিনোজেন থেকে এনজিওটেনসিন 1। চলো, কোশ্চেন নাম্বার 15। হুইচ হরমোন হেল্পস ইন মিল্ক ইজেকশন ডিউরিং ল্যাকটেশনস। তাহলে এটা হচ্ছে তোমার, যারা যারা বি বলছে তারা ঠিক বলেছে, যারা যারা বি বলছো তারা ঠিক বলছো। যারা বি বলছো তোমরা ঠিক বলছো। চলো, কোশ্চেন নাম্বার, এবারে আমরা হচ্ছে নেক্সট টপিকে চলে যাবো। হ্যাঁ, নেক্সট টপিকে আমরা চলে যাব। তো চলো, আমরা নেক্সট টপিক পড়বো কি? রিপ্রোডাকশন, রিপ্রোডাক্টিভ ফিজিওলজি, প্রজনন শারীরবিদ্যা। ভালো করে শুনবে, ঠিক আছে, ভালো করে শুনে নাও। তো দেখো, আচ্ছা, কোশ্চেন নাম্বার 12টা কি সমস্যা কিছু আছে? না, একজনই বলছি কি সমস্যা আছে। হাইপার থাইরয়েডিজম হলে কি হয়? ওজন বেড়ে যায় না ওজন কমে যায়? আরে বাবা, ওজন কিন্তু কমে যায়। কোথাও দেখেছো হাইপার থাইরয়েডিজম যে ওজন বেড়ে যায়? আমি জানি না, আমি এরকম পেশেন্ট দেখিনি। আমি এই ধরনের কোনো পেশেন্ট দেখিনি যে হাইপার থাইরয়েডিজম সে তার ওজন বেড়ে গেছে। এটা ওজন কমে যায়। আমি সবাইকে দেখেছি যার হাইপার থাইরয়েডিজম থাকে তার ক্ষেত্রে ওজন কমে যায়। দেখবে রোগা ছিপছিপে হয়ে যায়, রোগা হয়ে যায়, তাই না? রোগা হয়ে গেলে তার ওজন কমবে তো, তাই নাকি? রোগা যখন হয়ে যায় তখন তো ওজন কমে যায় নাকি, না ওজন বেড়ে যায়? তাহলে বিএমআর বাড়লে তার কি হবে? শক্তি বেশি খরচ হয়ে যাচ্ছে, তাহলে ওজন কমে যাবে। চলো, ঠিকই আছে ওটা, ঠিকই আছে। চলো, এবার দেখো, তাহলে রিপ্রোডাক্টিভ ফিজিওলজিতে আমাদেরকে যেটা পড়তে হবে, ঠিক আছে, প্রাইমারি সেক্স অর্গান। এখানে প্রথমে আমরা পুরুষের ক্ষেত্রে বা মেলের ক্ষেত্রে দেখতেই পাচ্ছ যে টেস্টিস হচ্ছে কি, দেখো, প্রাইমারি সেক্স অর্গান হিসাবে কাজ করে। এটা থাকে কোথায়? না স্ক্রোটাম নামক থলির মধ্যে থাকে, তাই না? উদরগহ্বরের বাইরে স্ক্রোটাম নামক থলির মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে। এরকম হওয়ার পিছনে কারণ কি?
না, এটা কিন্তু এটা ইভলিউশনের মাধ্যমেই হয়েছে, তাই না? ইভলিউশনের মাধ্যমে। তার কারণ হচ্ছে কি, আমাদের যে বডি টেম্পারেচার আমি বললাম কত গো, 37°C আমাদের বডি টেম্পারেচার। এই বডি টেম্পারেচারে যদি স্পার্ম তৈরি হতো না, যদি স্পার্ম তৈরি হতো, তাহলে এটা হচ্ছে তোমার ইনঅ্যাক্টিভ হয়ে যেত স্পার্মগুলো। তো সেই জন্য আমাদের শরীর থেকে বাইরে, উদরগহ্বরের বাইরে স্ক্রোটাম নামক থলির মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে। এবার কারোর কারোর ক্ষেত্রে আবার সেটা আটকে থাকে। এই যে সন্দীপন বলে দিল, সেটাকে আমরা বায়োলজিক্যালি বা মেডিকেল টার্মে ক্রিপ্টোক্রিটিনিজম বলি, তাই না? ক্রিপ্টোক্রিটিনিজমস। এবং সেই পুরুষরা কিন্তু বন্ধা হয়ে যায়, তাই না? তারা কিন্তু বন্ধা হয়ে যায়, বা স্টেরাইল, ফার্টাইল হয় না, তারা স্টেরাইল হয়ে যায়। তো যাই হোক, যদি আমরা এই টেস্টিসের যদি আমরা হিস্টোলজি করি, তাহলে আমরা দেখতে পাবো সেমিনিফেরাস টিবিউল, এবং সেই সেমিনিফেরাস টিবিউলের বাইরে যে আবরণী থাকছে তাকে আমরা জার্মিনাল এপিথেলিয়াম বলছি। তার মধ্যে থাকে স্পার্মাটোগোনিয়া এবং সার্টোলি সেল। এই যে স্পার্মাটোগোনিয়া, সেই স্পার্মাটোগোনিয়ার আন্ডারে 4 ধরনের সেল থাকে, তোমরা জানো। প্রথমে থাকবে স্পার্মাটোগোনিয়াম, প্রাইমারি স্পার্মাটোসাইট, সেকেন্ডারি স্পার্মাটোসাইট, স্পার্মাটিড এবং স্পার্মাটোজোয়া। তো সেক্ষেত্রে ভালো করে তোমরা লক্ষ্য করো যে যদি হচ্ছে কি তোমার সার্টোলি সেল, তাহলে কি কাজ করছে। তো এটাও তোমরা জানো যে এই যে তোমার হচ্ছে কি স্পার্মাটিড যেটা তৈরি হয়, অপরিণত শুক্রাণু, সেটা এই সার্টোলি সেল থেকে নিউট্রিয়েন্ট নিয়ে তবে গিয়ে সেটা স্পার্মাটোজোয়া বা পরিণত শুক্রাণুতে কনভার্ট হয়। এবারে আমরা দেখতে পাই কি ওখানে ইন্টারস্টিশিয়াল সেল, বা যেটাকে আমরা লেডিক সেল বলি, খুব গুরুত্বপূর্ণভাবে আমরা এই টেস্টিসের মধ্যে দেখতে পাই, যার কাজ হচ্ছে কি দেখো, পুং যৌন হরমোন টেস্টোস্টেরন ক্ষরণ করা, তাই না? তাহলে দেখো খুবই সংক্ষেপে, এর থেকে আর সংক্ষেপে করা যাবে না, এর থেকে আর সাজেস্টিভ করা যাবে না। তোমরা দেখতে পাচ্ছ যে একটা টেস্টিসের যদি আমরা হিস্টোলজি করি, তার মধ্যে সেমিনিফেরাস টিবিউল দেখতে পাবে। তো সেই সেমিনিফেরাস টিবিউলসের হচ্ছে কি জার্মিনাল এপিথেলিয়াল থাকবে, তার মধ্যে থাকবে স্পার্মাটোগোনিয়াম, এবং সেখানে সার্টোলি সেল, ইন্টারস্টিশিয়াল সেল। ইন্টারস্টিশিয়াল সেলকে আমরা লেডিক সেল বলছি, যার কাজ হচ্ছে কি দেখো টেস্টোস্টেরন উৎপন্ন করা। এবার দেখো, এবার হচ্ছে ফাংশন কি। ফাংশন তোমরা দেখলে যে স্পার্মাটোজেনেসিস করা আর টেস্টিকুলার হরমোন, যেগুলো হচ্ছে টেস্টোস্টেরন এবং ইনহিবিন নিঃসরণ, ঠিক আছে? তাহলে টেস্টিকুলার হরমোন, টেস্টোস্টেরন এবং ইনহিবিন নিঃসরণ করা। চলো এবার দেখো, বলছে ওভারি। ফিমেলের ক্ষেত্রে আমরা ওভারি দেখতে পাই। এই ওভারি দেখো বলছে পেলভিক ক্যাভিটির মধ্যে থাকে, তোমরা জানো পেলভিক ক্যাভিটির মধ্যে থাকে। এর যদি আমরা হিস্টোলজি করি, তাহলে দেখতে পাচ্ছ যে ওভারির ক্ষেত্রে আমরা কর্টেক্স এবং মেডুলা বলে দুটো অংশ দেখতে পাবো। কর্টেক্সে থাকছে ওভারিয়ান ফলিকল, তার মধ্যে থাকবে প্রাইমোডিয়াল জার্ম সেলস, প্রাইমারি, এবং হচ্ছে গ্রাফিয়ান থাকবে, গ্রাফিয়ান ফলিকলস। আর মেডুলাতে আমরা কানেকটিভ টিস্যু এবং হচ্ছে ব্লাড ভেসেল দেখতে পাবো। ফাংশন কি তোমরা জানো, এই যে এখানে যে প্রিমোডিয়াল জার্ম সেল থেকে তোমরা জানো যে উগোনিয়াম থাকবে, উগোনিয়াম। ওই উগোনিয়াম পরবর্তীকালে ডিভিশনের মাধ্যমে তোমরা জানো উজেনেসিস করে, উজেনেসিসের মাধ্যমে আমরা এখানে প্রাইমারি ইউসাইট, সেকেন্ডারি ইউসাইট এবং হচ্ছে তোমার ওহাম আমরা দেখতে পাবো। তো এই জন্য বলছে উজেনেসিস। আর হরমোনাল যদি আমরা দেখতে পাই ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, রিল্যাক্সিন, ইনহিবিন। এবারে আমাদের শুধুমাত্র যে এরাই থাকে তা নয়, আরো কিছু অ্যাক্সেসরি সেক্স অর্গান থাকে। মেলের ক্ষেত্রে আমরা এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স, সেমিনাল ভেসিকল, প্রোস্টেট, পাউপার্স গ্ল্যান্ড, পেনিস, এগুলো আমরা দেখতে পাবো। আর যদি ফিমেলের ক্ষেত্রে তোমরা দেখো, তাহলে সেখানে তোমরা ওভারির পরের অংশটাকে আমরা ফেলোপিয়ান টিউব বলি, তারপরে থাকবে ইউটেরাস, ভেজিনা, তারপরে হচ্ছে তোমার তোমার হচ্ছে কি বার্থোলেন্স গ্ল্যান্ডস থাকবে এবং মেমারি গ্ল্যান্ড থাকবে, ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে কি আমরা কি বলি না, এগুলোকে আমরা কি বলি না, তোমার অ্যাক্সেসরি সেক্স অর্গান হিসাবে আমরা বলে থাকি, ঠিক আছে? চলো এবার দেখো, এবার হচ্ছে দেখো সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার। এটা তোমরা সবাই জানো যে মেলের ক্ষেত্রে যখন হচ্ছে কি তারা মানে অ্যাডাল্ট কন্ডিশনে যায়, তখন সেখানে দেখবে দাড়ি গজায়, তাই তো? গভীর কণ্ঠস্বর, তাই না? বাচ্চার গলা আর তুমি দেখবে একটা বয়স্ক মানে একটা অ্যাডাল্ট মানুষের গলার হচ্ছে কণ্ঠস্বর দেখে তুমি বলে দিতে পারো। পেশি বৃদ্ধি হয়, তাই না? পেশিগুলো দেখবে বৃদ্ধি হয়, যেটা কাঁধ চৌড়া হয়ে যায়। আর যদি আমরা ফিমেলের ক্ষেত্রে দেখি, তাহলে তোমরা জানো ব্রেস্ট ডেভেলপমেন্ট করে, তাই না? তারপর হচ্ছে তোমরা জানো যে কণ্ঠস্বর হচ্ছে কি তোমার নরম হয়, চর্বি জমা হয় শরীরের মধ্যে,
আমরা এই জিনিসগুলো দেখতে পাই। চলো এবার দেখো, এবার হচ্ছে কি তোমার স্পারমাটোজেনেসিসের যদি আমরা যদি স্টেপ বাই স্টেপ যদি আলোচনা করি, তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে স্পারমাটোজেনেসিসের ক্ষেত্রে আমরা শুরু করি স্পারমাটোগোনিয়াম, যেটা 2n মাইটোসিসের মাধ্যমে কি হয় না প্রাইমারি স্পারমাটোসাইট, এখানে মিওসিস শুরু হবে, সেখানে হবে কি মিওসিস 1, সেখান থেকে আমরা সেকেন্ডারি স্পারমাটোসাইট, আর মিওসিস 2 হলে সেখানে আমরা স্পারমাটিড আমরা দেখতে পাবো। দিয়ে স্পারমাটিড সেলগুলো হচ্ছে সাটলি সেল থেকে পুষ্টি নিয়ে তারা স্পারমাটোজোয়াতে কনভার্ট হয়ে যাবে। তাহলে এই প্রসেসটাকে আমরা কি বললাম দেখো, স্পারমাটোজেনেসিস। তাহলে একটা স্পারমাটোগোনিয়া টোটাল হচ্ছে কি 4টা স্পারমাটোজোয়া তৈরি করবে, তাই না? একটা স্পারমাটোজোয়া একবার স্পারমাটোজেনেসিসের মাধ্যমে 4টি কি তৈরি করবে না স্পারমাটোজোয়া তৈরি করবে, মানে পরিণত শুক্রাণু। এবারে সাটলি সেল কি করে পুষ্টি এবং সমর্থন দেয়, আর এর সময়কাল প্রায় হচ্ছে কি 64 দিন, মানে একবার স্পারমাটোজেনেসিস হতে সময় লাগছে কত না 64 দিন, 64 ডেজ। চলো এবার দেখো উজেনেসিস। উজেনেসিসের চেয়ে একইভাবে উগোনিয়া যেটা ডিপ্লয়েড সেল, এখানে মাইটোসিস হবে, প্রাইমারি উসাইট তৈরি হবে 2n, সেকেন্ডারি হচ্ছে কি তোমার উসাইট তৈরি হবে n, সেখান থেকে হচ্ছে তোমার ওভাম তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সেখানে আমরা কি দেখতে পাবো, এখানে মিওসিস 1 হলো, আর এটা যে মিওসিস 2 হবে এখানে। তো এইভাবে আমরা কি দেখতে পাই না তোমার একটা ওভাম তৈরি হয়, আর একবার উজেনেসিস হলে একটা ওভাম প্লাস 3টে কি তৈরি হয় গো, 3টে হচ্ছে কি তোমার পোলার বডি তৈরি করে, 3 পোলার বডি। মানে ওয়ান টাইম যদি জেনেসিস হয়, সেটা একটা হচ্ছে কি তোমার ওভাম তৈরি করবে, 3টে পোলার বডি তৈরি করবে। আর একটা তোমরা নিশ্চয়ই জানো যে এই যে উজেনেসিস, এটা ফিমেলের হচ্ছে কি তোমরা জানো যে এই যে 28 দিন অন্তর যে একটা সাইকেল চলে, যেটাকে আমরা মেনস্ট্রুয়াল সাইকেল বলি, তাই না? 28 দিন অন্তর। তো সেখানে তোমরা জানো এই প্রত্যেকটা মেনস্ট্রুয়াল সাইকেলে আমরা দেখতে পাবো অল্টারনেটিভ ভাবে একটা করে ওভারি মধ্যে হচ্ছে কি উজেনেসিসটা হবে, অল্টারনেটিভ ভাবে একটা করে ওভারির মধ্যে হবে। মানে এমন নয় যে দুটো ওভারির মধ্যেই একই মাসেই দুটো ওভারির মধ্যেই উজেনেসিস হচ্ছে, না, একটা করে অল্টারনেটিভ ভাবে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা এটা দেখতে পাই। আচ্ছা, এবার বলছে ওভিউলেশনে গ্রাফিয়ান ফলিকুল থেকে সেকেন্ডারি উসাইট রিলিজ হয়ে যায়। এই গ্রাফিয়ান ফলিকুল থেকে যেটা সেকেন্ডারি উসাইট রিলিজ হয়ে গেলে, এটা তোমরা জানো যে এলএইচ হরমোনের প্রভাবে তোমরা জানো যে 14তম দিনে 14তম দিনে ওভিউলেশন পিরিয়ডটা আমরা দেখতে পাই এলএইচ এর প্রভাবে হয়। এবং এই যে গ্রাফিয়ান ফলিকুল থেকে সেকেন্ডারি উসাইটটা বেরিয়ে গেলে যেটা পড়ে থাকে সেটাকে আমরা কি বলি পিত গ্রন্থি বা কর্পাস লুটিয়াম, পিত গ্রন্থি বা কর্পাস লুটিয়াম, তাই না? কর্পাস লুটিয়াম। বুঝতে পারছো তো? এগুলো আমি আগেও পড়িয়েছিলাম, এগুলো বুঝতে পারছো তো? যারা বোটানি সাবজেক্ট বা মাইক্রোবায়োলজি তোমরা বুঝতে পারছো। ফিজিওলজি জুলজির কোনো চিন্তা নেই, ওরা বুঝতে পারছে, আমি জানি ফিজিওলজি জুলজিরা বুঝতে পারছে, তাই তো? ওরা এইসব জিনিস বোঝে, তাই না? ওরা এইসব জিনিস বোঝে, আমি জানি ভালো করে, তাই না? তুফানে তো হাসি কিসের বাবা, তুফানের তো হাসি কিসের? রুবিয়া বলছে যে সবাই বোঝে। বাহ, সবাই যদি বোঝে তাহলে ভালো। বলছে আপনার কাছে অনেকবার ক্লাস করে পড়ে মুখস্থ হয়ে গেছে। গুড, ভালো। তুফান বলছে এমনি। আরে হাসি ভালো, হাসো হাসো, নিজে হাসো, অপরকে হাসাও, তাই না? শরীর স্বাস্থ্য মন সবের জন্য হাসি ভালো। সুমিতা বলছে স্যার ডিসেম্বরে হাসবো কিনা বুঝতে পারবো না স্যার। আচ্ছা, চলো। না, একদম ভুল, তাই না? চেষ্টা করো, সবই করো, কিন্তু হাসি গল্প এগুলো ভুলে গেলে তো মুশকিল না। জীবনে হাসিটা সাথে করে রাখবে।
নুসরত বলছে যে স্যার রিভিশন শুরু করব নাকি বেশি বেশি এমসিকিউ প্র্যাকটিস করব? না, পড়ার একটা টেকনিক আছে। পড়ার টেকনিকটা হচ্ছে কি তোমরা যেটা থিওরি পড়বে তার রিলেটেড এমসিকিউ প্র্যাকটিস করবে, তাই না? আমি মানে কি বলবো তোমাদেরকে একটা জিনিস বলছি, শোনো। পড়ার টেকনিক হচ্ছে, অনেকে দেখবে যারা কম পড়ে মানে যারা ফাঁকিবাজ পড়তে চায় না, তারা দেখবে এখন শুধু কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে চায়, তাই না? তোমরা কি করবে শোনো, ওটা সাইন্টিফিক্যালি পড়াশোনা নয়। ওটা পড়াশোনা হচ্ছে কি যেটা পড়বে তুমি তার রিলেটেড এমসিকিউ প্র্যাকটিস করো, তাই না? এবার যদি তোমার সবকিছু পড়া হয়ে থাকে তাহলে তুমি এমসিকিউ প্র্যাকটিস করো, ঠিক আছে? বুঝতে পেরেছো তো? যদি তোমার সব পড়া হয়ে থাকে তাহলে তুমি করলে ঠিক আছে। অনেকে ভাবে যে একটা চ্যাপ্টার থেকে আমি 200 খানা 500 খানা কোশ্চেন করে নিলাম, তাহলে আমার কোশ্চেন কমন চলে আসবে। কোশ্চেন কোনোদিন কমন আসে না, কোশ্চেন আসে কনসেপ্টের উপরে। কনসেপ্ট তোমার জানা থাকলে তুমি পারবে, ঠিক আছে? তো ওতে হচ্ছে কি তোমার শুধু হচ্ছে কি আমি সাজেস্টিভ ভাবে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করে চলে গেলাম, পাস করে যাবো, তা হয় না, তাই না? দেখো, আমার কথা সবার ভালো না লাগতে পারে, আমি বাস্তব কথা বলি, ঠিক আছে? আমি যেটা বাস্তব সেটাই বলি। এটা যার ভালো লাগে ভালো, খারাপ লাগলেও ভালো, ঠিক আছে? চলো দেখো, এবার দেখো টেস্টিকুলার হচ্ছে কি হরমোনস, ঠিক আছে? টেস্টিকুলার হরমোন, টেস্টিকুলার হরমোন কি বলছে দেখো। দেখো এবার কি বলছে দেখো, টেস্টিকুলার হরমোন কি বলছে দেখো। তো এখানে টেস্টোস্টেরন যেটা বলছে স্পারমাটোজেনেসিস, সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার্স, প্রোটিন মেটাবলিজমসে সাহায্য করে, তাই না? ইনহিবিন দেখো, ইনহিবিন হচ্ছে দেখো এফএসএইচ নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, ঠিক আছে? চলো এবার দেখো ওভারিয়ান হরমোনস। তো দেখো ওভারিয়ান ক্ষেত্রে দেখো ভালো করে, শুভম তোমার নামে কমপ্লেন উঠছে, ঠিক আছে, তাই না? তুমি যেহেতু শিক্ষকতার সঙ্গে যুক্ত হবে, তোমার স্টুডেন্ট দশা পেরিয়ে গেছে, এবারে তোমার শিক্ষক মানসিকতা নিজের মধ্যে জন্ম, ঠিক আছে? শুভম, তুমি এখন আর স্টুডেন্ট নেই, তুমি আর 2 দিন পরে শিক্ষক হবে। তো অতএব হচ্ছে কি তুমি তোমার ওই শিক্ষার্থী সুলভ মনোভাবটাকে বর্জন করে শিক্ষক সুলভ আচরণটাকে পছন্দ করো, ঠিক আছে? চলো দেখো, এবার দেখো ওভারিয়ান হরমোনস। ওভারিয়ান হরমোন দেখো বলছে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, রিল্যাক্সিন এবং ইনহিবিন। ইস্ট্রোজেন বলছে দেখো সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার, এন্ডোমেট্রিয়াল গ্রোথ। প্রোজেস্টেরন দেখো গর্ভধারণ রক্ষা করছে, মেমারি গ্ল্যান্ড প্রস্তুত করে। আর যেটা দেখো রিল্যাক্সিন, যেটা দেখো প্রসবের সময় পেলভিস শিথিল করে। ইনহিবিন দেখো এফএসএইচটাকে নিয়ন্ত্রণ করছে। চলো এবার আমরা এর আগেও পড়েছি দেখো ইস্ট্রাস সাইকেল এবং মেনস্ট্রুয়াল সাইকেল, তাই না? তো ইস্ট্রাস সাইকেল বেসিক্যালি তোমরা জানো যারা নন প্রাইমেট, তাই না? যারা নন প্রাইমেট, মেমেলের ক্ষেত্রে যারা নন প্রাইমেটস তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই, ঠিক আছে? যে নন প্রাইমেট মেমেলস পিরিয়ডিক সেক্সুয়াল তোমার হচ্ছে কি রিসেপটিভিটি। তোমরা জানো যে ওদের বছরের একটা নির্দিষ্ট ঋতুতে রিপ্রোডাক্টিভ অর্গানগুলো অ্যাক্টিভ হয়, তাই না? তো সেক্ষেত্রে ওদের সেই সময় কি হয় না, ওরা রিপ্রোডাকশনে পার্টিসিপেট করে, ঠিক আছে? কিন্তু যারা হচ্ছে কি আমরা প্রাইমেটস যারা, তারা বছরে সবসময় হচ্ছে কি তাদের রিপ্রোডাক্টিভ ফেজ চলতে থাকে, বুঝতেই তোমরা পাচ্ছ। তো সেক্ষেত্রে তাদেরকে আমরা কি বলি, মেনস্ট্রুয়াল সাইকেল। বিশেষ করে যাদের ফিমেলদের ক্ষেত্রে, ঠিক আছে? ফিমেলদের ক্ষেত্রে প্রত্যেক 28 দিন অন্তর, ঠিক আছে, প্রত্যেক 28 দিন অন্তর এই মেনস্ট্রুয়াল সাইকেলটা কি হয় বা ওই রিপ্রোডাক্টিভ যে সাইকেলটা আছে তাদের অ্যাক্টিভ হয় বা রিসাইকেল হয়। তো সেটাকেই আমরা কি বলি, হ্যাঁ, তো এটাকে আমরা কি বলছি, মেনস্ট্রুয়াল সাইকেল। দেখো তাহলে দুটোর মধ্যে পার্থক্য তোমরা এইটুকু মনে রাখবে, ইস্ট্রাস সাইকেল নন প্রাইমেট যারা মেমেলস তাদের ক্ষেত্রে বছরে যে কোনো একটা নির্দিষ্ট ঋতুতে রিপ্রোডাক্টিভ অর্গান অ্যাক্টিভ হয়। মেনস্ট্রুয়াল সাইকেল হচ্ছে কি যেটা তোমরা জানো যে 28 দিন অন্তর রিপ্রোডাক্টিভ হচ্ছে কি তোমার অর্গান একটা সাইকেলের মধ্য দিয়ে অতিক্রম করে, যেটাকে আমরা মেনস্ট্রুয়াল সাইকেল বলি। এবার মেনস্ট্রুয়াল সাইকেলের ফেজেস গুলো যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছ মেনস্ট্রুয়াল ফেজ, প্রলিফারেটিভ ফেজ, ওভুলেটরি ফেজ, সিক্রেটারি ফেজ। তো যেটা মেনস্ট্রুয়াল ফেজ সেটা আমরা দেখতে পাচ্ছি কি না এন্ডোমেট্রিয়াল সিডিং
ডেজ হচ্ছে কি 1 to 5। আর যেটা হচ্ছে তোমার প্রলিফারেটিভ ফেজ, যেটাকে আমরা ফলিকুলার ফেজ বলি, ইস্ট্রোজেন ডমিনেন্ট কন্ডিশনে থাকে, ডেজ 6 থেকে হচ্ছে কি তোমার 13 হবে, এটা 13। আর যেটা তোমার ওভিলেটরি ফেজ, তো সেটা আমরা দেখতে পাবো কি না, ডেজ হচ্ছে কি 14তম দিনে এলএইচ সার্চ থাকে, মানে এলএইচ হরমোনটা পিক লেভেলে থাকে। এটাকে আমরা ডেঞ্জারাস পিরিয়ড বলি আমরা। এই সময় মেটিংটাকে অ্যাভয়েড করে চলতে হবে যারা প্রেগনেন্সি চায় না, তাই না? তার কারণ হচ্ছে কি এই সময় যদি মেটিং হয় তাহলে সেক্ষেত্রে প্রেগনেন্সি হওয়ার হাই চান্স থাকে, এই জন্য আমরা ডেঞ্জারাস পিরিয়ড বলি। আর সিক্রেটারি ফেজ আমরা বলছি দেখো লিউটিয়াল ফেজ, এটা প্রোজেস্টেরন ডমিনেন্ট থাকে। তার কারণ তোমরা দেখতে পাচ্ছ সেকেন্ডারি ওসাইড যখন বেরিয়ে যায় কর্পাস লিউটিয়াম ফরমেশন হয়ে যায়, সে তখন কি করছে কন্টিনিউয়াসলি সেখানে প্রোজেস্টেরন সিক্রেশন করবে। তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে মেনস্ট্রুয়াল সাইকেলের 4টি স্টেপ, একটা মেনস্ট্রুয়াল ফেজ, প্রলিফারেটিভ ফেজ ওর ফলিকুলার ফেজ, ওভুলেটরি ফেজ, সিক্রেটারি ফেজ বা লিউটিয়াল ফেজ। প্রত্যেকটা ডেজ গুলো মনে রাখবে এবং কি হয় সেটাও তোমরা মনে রাখবে, ঠিক আছে? চলো দেখো, এবার দেখো হরমোনাল কন্ট্রোল। তোমরা দেখতে পাচ্ছ হাইপোথ্যালামাস থেকে জিএনআরএইচ পিটুইটারি গ্ল্যান্ডকে উদ্দীপিত করে, সেখান থেকে এফএসএইচ এলএইচ স্ফুরিত হয়। এবারে এরা কি করে ওভারিকে এক্সাইটমেন্ট করবে, দিয়ে সেখান থেকে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন সিক্রেশন করবে। মেমারি গ্ল্যান্ড, মেমারি গ্ল্যান্ডের এবং ল্যাকটেশন যদি আমরা দেখি তাহলে দেখতেই পাচ্ছ স্ট্রাকচার কেমন হয় মেমারি গ্ল্যান্ড। তো মেমারি গ্ল্যান্ডের ক্ষেত্রে অ্যালভিওলাই থাকছে, সেখানে লবিউল থাকবে, প্রত্যেকটা লোব থাকবে, লেকটিফেরাস ডাক্ট থাকছে এবং সেই লেকটিফেরাস ডাক্টগুলো নিপল বা স্তন তোমার হচ্ছে কি বৃন্ততে কি যুক্ত থাকে। এবারে দেখো ডেভেলপমেন্ট, তোমরা জানো যে পিউবার্টিতে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের প্রভাবে মেমারি গ্ল্যান্ড এনলার্জ হয়, তাই না? যখন পিউবার্টি কন্ডিশনে যায় তো তখন কি হয় না, তোমরা দেখতে পাও যে ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের সিক্রেশন বাড়ে, তখন কি হবে না তোমাদের মানে ওই মেমারি গ্ল্যান্ডের হচ্ছে কি ডেভেলপমেন্ট আমরা দেখতে পাই। ল্যাকটেশন কি হয় দেখো, ল্যাকটেশন তোমরা দেখতে পাচ্ছ প্রোডাক্টিন যেটা কি করে মিল্ক প্রোডাকশন করছে, আর অক্সিটোসিন কি করছে দেখো মিল্ক ইজেকশন করছে, তাই না? তাহলে অক্সিটোসিন কি করছে না তোমরা দেখতে পাচ্ছ যে মিল্কটাকে ইজেকশন করছে। চলো, তো আগের টেবিলটাকে ফলো করে এখানেও আর একটা টেবিল আমি করে দিয়েছি, তাই না? আমি দেখলাম যে টেবিল করে দিলে তোমরা ভালো করে পড়বে। তো দেখো এখানে টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, ইনহিবিন, রিল্যাক্সিন, প্রোলেকটিন, অক্সিটোসিন। টেস্টোস্টেরন লেডিক সেল থেকে, ইস্ট্রোজেন ফলিকুলার ওভারিয়ান ফলিকুলস থেকে, প্রোজেস্টেরন কর্পাস লিউটিয়াম থেকে, ইনহিবিন হচ্ছে সার্টোলি এবং ওভারি সেল থেকে, রিল্যাক্সিন হচ্ছে ওভারি এবং প্লাসেন্টা থেকে, প্রোলেকটিন অ্যান্টেরিয়র পিটুইটারি, অক্সিটোসিন পোস্টেরিয়র পিটুইটারি। এবার দেখতে পাচ্ছ কাজগুলো কি কি দেওয়া হয়েছে এবং ডিসঅর্ডার গুলো কি কি হতে পারে সেগুলো এখানে মেনশন করে দেওয়া হয়েছে। আশা করি পড়তে তোমাদের কোনো অসুবিধা হবে না, আশা করি সবারই বেনিফিট লাগবে, তাই না? একটা জায়গায় সমস্ত হরমোনের নাম এবং তাদের সোর্স, ফাংশন এবং ডিসঅর্ডার গুলো করে দেওয়া হয়েছে, তাই তো? চলো এবারে চলো তাহলে কোশ্চেন আনসার আমরা প্র্যাকটিস করে নিই। ফার্স্ট কোশ্চেন বলছে এখানে দেখো, দ্য ফাংশনাল ইউনিট অফ দ্য টেস্টিস, টেস্টিসের কার্যকরী একক হলো কি? সেমিনিফেরাস টিবিউল, ইন্টারস্টিসিয়াল সেল, রেটিটেস্টিস, এপিডিডাইমিস। একদম, তাহলে কি হবে সেমিনিফেরাস টিবিউল। বাংলায় বলা হয় কি গো, শুক্র উৎপাদক নালী, তাই না? শুক্র উৎপাদক নালী। চলো কোশ্চেন নাম্বার 2, হুইচ হরমোন ইজ সিক্রেটেড বাই দ্য লেডিক সেলস? তাহলে কি হবে টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন। চলো কোশ্চেন নাম্বার 3 কি বলছে দেখো, বলছে ডিউরিং স্পারমাটোজেনেসিস দ্য ডিপ্লয়েড স্পারমাটোগোনিয়া ফাইনালি প্রডিউস, কি হবে স্পারমাটোজোয়া, কি করবে স্পারমাটোজোয়া তৈরি করবে। ডিউরিং স্পারমাটোজেনেসিস দ্য ডিপ্লয়েড স্পারমাটোগোনিয়া ফাইনালি প্রডিউস স্পারমাটোজোয়া, তাই না? স্পারমাটোজোয়া তৈরি করবে। অপশন সি, দ্য অ্যাক্রোজোম অফ স্পার্ম ইজ ডিরাইভড ফ্রম ডেস, অ্যাক্রোজোম অফ স্পার্ম ইজ ডিরাইভড ফ্রম গোলগি অ্যাপারেটাস। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। Which hormone
স্টিমুলেটস সার্টোলি সেলস। কোন হরমোন সার্টোলি সেলকে স্টিমুলেট করছে? বলো কি হবে? কি হবে? হুইচ হরমোন স্টিমুলেটস সার্টোলি সেলস? একদম, তাহলে অপশন এ। চলো নেক্সট কি আছে দেখো। উগোনিয়া আর প্রেজেন্ট ইন দা ওভারি। উগোনিয়া আর প্রেজেন্ট ইন দা ওভারি throughout life, only before birth, after only after puberty, during the menopause. তাহলে কি হবে গো? উগোনিয়া আর প্রেজেন্ট ইন দা ওভারি থ্রুআউট দ্য লাইফ, অনলি বিফোর বার্থ, নাকি অনলি দ্য পিউবার্টি, অনলি আফটার পিউবার্টি? একদম, তাহলে বি এরটা হবে, তাই তো? তাহলে এটা হচ্ছে কি অনলি আফটার বার্থ যারা বলছে তারাই ঠিক বলছে। হ্যাঁ, অপশন বি যারা বলছে তারা একদম ঠিক বলছে। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 7। দ্য হরমোন রেসপন্সিবল ফর ওভিউলেশনস, LH, হুইচ ওভারিয়ান হরমোন প্রিপেয়ার দ্য ইউটেরাস ফর ইমপ্লান্টেশনস? কোন ওভারিয়ান হরমোন জরায়ুকে ইমপ্লান্টেশনের জন্য প্রস্তুত করে? ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, রিল্যাক্সিন, ইনহিবিন? তাহলে কি হবে? প্রোজেস্টেরন। আচ্ছা, কর্পাস লিউটিয়াম ইজ ফর্মড আফটার ডেস, আফটার হচ্ছে ওভিউলেশন। হুইচ হরমোন ইনহিবিটস FSH secretions? Inhibin. Menstrual cycle in the human each days 28 days. Estrous cycle is characteristics of human, monkey নাকি ডগ, এপ? তাহলে কি হবে? ডগ। চলো কোশ্চেন নাম্বার 13। The phase of menstrual cycle is called proliferative phase. Proliferative কাকে আমরা বলি? proliferative phase আমরা কাকে বলি? proliferative, যেটা আমরা follicular phase বলি। Which hormone triggers milk secretions? মিল্ক সিক্রেশনকে ট্রিগার করছে কে? অক্সিটোসিন। Which hormone causes milk ejection? Oxytocin. Secondary sexual characters in the male development due to this, তাহলে টেস্টোস্টেরন। গ্রাফিয়ান ফলিকল ইজ অ্যানাদার নেম অফ ডেস। গ্রাফিয়ান ফলিকুলের ফলিকুল বলতে বোঝায়, তাহলে মেচিওর ওভারিয়ান ফলিকল। The first polar body is released during days. প্রথম পোলার বডি কখন তৈরি হয়?
হুবোনিয়া ফরমেশন নাকি প্রাইমারি উসাইট মিওসিস ওয়ান? এটা বিয়েরটা হবে, প্রাইমারি উসাইট মিওসিস ওয়ান। হুইচ হরমোন মেনটেন দ্য প্রেগনেন্সি? প্রোজেস্টেরন। মেমারি গ্ল্যান্ড development during the pregnancy is primarily under the influence of dash: estrogen, progesterone, oxytocin, prolactin, FSH, LH নাকি ইনহিবিন রিল্যাক্সিং? বলছে যে গর্ভাবস্থায় স্তনগ্রন্থির বিকাশ প্রধানত হয় কার মাধ্যমে? গর্ভাবস্থায় মেমারি গ্ল্যান্ডের ডেভেলপমেন্ট হয় কার মাধ্যমে? তাহলে যারা অপশন এ বলছে তারা ঠিক বলছে, ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন। ঠিক আছে, তাহলে আমরা আজকে SLST 9-10 লাইফ সায়েন্স, তাই না, লাইফ সায়েন্স সিলেবাস আজকে শেষ করলাম আমরা, সিলেবাস শেষ, তাই না, 2.0। তাহলে আমরা নেক্সট ক্লাস থেকে যারা যারা প্রথমে জয়েন করতে পারোনি তাদেরকে বলছি শুনে নাও, আমরা পরের দিন যেদিনকে SLST 9-10 ক্লাস থাকবে আমরা ম্যারাথন ক্লাস শুরু করব, ম্যারাথন ক্লাস। ঠিক আছে, প্রথম ক্লাসটা হবে কি বটানির MCQ কোশ্চেন প্র্যাকটিস, সেকেন্ড ক্লাস হবে জুলজি MCQ ক্লাস প্র্যাকটিস, দেন থার্ড ক্লাস হবে ফিজিওলজি MCQ প্র্যাকটিস, 4 নম্বর হবে কি বটানি, জুলজি, ফিজিওলজি মিশিয়ে। ঠিক আছে, আপাতত এই 4টা হোক, তারপরে আমরা বাকিটা বলে দিচ্ছি। ঠিক আছে, আপাতত 4টা হোক, তারপর আমি বলে দিচ্ছি। ঠিক আছে, চলো তাহলে আজকে মতন আজকে বিদায়। ঠিক আছে, গুড নাইট, সবাই পড়াশোনা করো।